গল্প ভালোবাসা ফিরে আসে। লেখায় মান্নাত মিম। দূর থেকে ট্রাক আসতে দেখে সে বাইকটা নিজের আয়ত্তে আনার চেষ্টা করল, কিন্তু হায় বিধিবাম, কপালের লিখন না যায় খণ্ডন। বাইকটা উল্টে কয়েক দফা পল্টি খেয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে যেতে লাগল। আর সে ডুবন্ত অবস্থায় কল্পনায় প্রিয়তমা ভালোবাসার স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে দেখতে লাগল। কক্সবাজারের সমুদ্র সৈকতে একে অপরকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছে। মেয়েটার পিছু পিছু ছেলেটা ছুটছে। না, মেয়েটা বিচ্ছু অনেক তার আয়ত্তে আসতেই চাচ্ছে না। ছেলেটা হঠাৎ ধপ করে উপর হয়ে বালুতে পড়ে গেল। মেয়েটা পিছনে কারো ছুটে আসার আভাস না পেয়ে ঘুরে তাকালে তার প্রাণপ্রিয় স্বামী শাহেদকে দেখতে পায় গরম বালিতে শায়িত অবস্থায়। তাড়াতাড়ি আবার দৌড়ে শাহেদের কাছে যায় সে। শাহেদকে উপর অবস্থা থেকে সোজা করে নিজের কোলে তার মাথা রাখে। তার গালে আস্তে করে চাপড়ে ডাকতে লাগে, কিন্তু না, কোনো সাড়া শব্দ পাচ্ছে না। একসময় চিৎকার করে কেঁদে সাহায্যের জন্য ডাকতে লাগলে হঠাৎই শাহেদ তার মুখ চেপে ধরে। আরে কান্না করছো কেন? বেঁচে আছি, মরে যায়নি তো। আজব, চিৎকার করে আরো মারতে চাও নাকি? শাহেদ থেকে ফিসফিস করে বলল কথাটা, সাথে আশেপাশে চোখ ঘুরিয়ে একবার তাকিয়ে নিল কেউ চিৎকারটা শুনে এসে পড়ল নাকি। কিন্তু ভাগ্য সহায় না থাকায় তখন চিৎকারের কারণে মানুষজন এগিয়ে তাদের সামনে আসতে দেখে শাহেদ তার প্রিয়তমা স্ত্রীকে কোলে করে নিয়ে দৌড়ে গিয়ে অদূরের এক বড় পাথরে বসায়। লিলি, কান্না থামাও বলছি। লিলি একবার শাহেদের দিকে তাকিয়ে দুহাত দিয়ে তার বুকে কিল ঘুষি দিতে লাগল। আর শাহেদ দুহাতে লিলিকে আঁকড়ে ধরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল। তুমি কিভাবে পারলে আমাকে এমন ভয় দেখাতে? তুমি আমার কথাটা একবারও ভাবলে না। জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তখন? কান্না করতে করতে ভাঙা স্বরে বলে লিলি। আসলেই তখন তাকে একটু বেশি ভয় পাইয়ে দিয়েছিল সাহেব। মেয়েটা ও সত্যি সত্যি ভীত হয়ে গেছে। উচিত ছিল তাড়াতাড়ি সাড়া দেওয়া, কিন্তু তাকে আরেকটু জ্বালাতে এমনটা হয়ে গেল। লিলির এমন বেশি ভালোবাসার জন্য তার বড্ড আফসোস হয়। মেয়েটা তাকে এতই ভালোবাসে যে তার সামান্য হাত কেটে যাওয়াতে অস্থির হয়ে পড়ে। এ ভালোবাসাই যেন না কোনোদিন তাকে ডুবে মারে। আচ্ছা সরি, কি করব বলো তো? তুমি নিজেকে আমার কাছে ধরাই দিচ্ছিলে না, তাই তো একটু ভয় দেখানোর অভিনয় করলাম। তাই বলে এভাবে মনে হয়েছিল কেউ যেন আমার দম আটকে রেখেছে। ভালোবাসার মানুষের মৃত্যু যেন শত্রুরও না হয়। ইস, কতটা ভালোবাসলে এমনটা বলা যায়। তোমার ভালোবাসা পেয়েই তো আমার জীবন ধন্য। বাবা মাহীন জীবনে তোমাকে পেয়ে ষোলকলায় পরিপূর্ণ আমি। লিলির কান্না থেমে গেল শাহেদের কষ্টমাখা কথা আর মৃদু ছায়া মুখের দিকে তাকিয়ে। সে নিজের কান্না ভুলে শাহেদের অদৃষ্টে ওষ্ঠ ছুঁয়ে দেয়। আরে আমি ঠিক আছি, কান্না করছি না, একটু শুধু মন খারাপ হয়ে গিয়েছিল। তা তোমার কি আমাকে এখন ভালোবাসতে ইচ্ছে করছে নাকি? বলো তাহলে, আমি কিন্তু সর্বদা রেডি এমন ভালোবাসায় ডুব দিতে। শাহেদের ভ্রু নাচিয়ে নির্লজ্জ কথায় লিলি লজ্জাবনত হয়ে গেল। ফোলা ফোলা গোল গাল লাল হয়ে গেছে লজ্জাতে। এমন সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে লিলির কটিদেশে থাকা শাহেদের হাত আস্তে আস্তে ওপরে উঠতে লাগল, আর লিলির মুখের উপরে নিজের মুখ ঝুঁকাতে লাগল। সেটা দেখে লিলি তাকে ধাক্কা দিয়ে সামনে থাকা সমুদ্রের ঢেউয়ের ওপর ফেলে দিল। আমার সাথে কোনো দুষ্টুমি চলবে না জনাব। অতপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার সেই দৌড়ে পগারপার। ভালোবাসার মধ্যসাগর, ডুবে যাওয়া অতল গহীনে, তুমি আমি সন্দীপানে। লিলির কনুইয়ের গুঁতো খেয়ে পিছন থেকে জড়িয়ে ধরে থাকা সামনের হাত দুটো ঢিলে হয়ে গেল। কত সুন্দর কবিতাবৃত্তি করছিলাম, তোমার সেটা ভালো লাগলো না? দিলে তো পেটটা ফুটো করে। এজন্যই বলে মানুষের ভালো করতে নেই। দেয়ালে পিঠ ঠেকিয়ে কথাটা বলল শাহেদ। কক্সবাজারের সামনেরই এক হোটেলে উঠেছে তারা।
সেখানের বুকিং করা রুমের বারান্দায় দাঁড়িয়ে দুজনে। তাই বুঝি তা কি স্বভাবের কাজ করলে শুনি তো? দুহাত ভাঁজ করে লিলি এক ভ্রু উঁচু করে বলল। শাহেদ এগিয়ে লিলির কটিদেশ চেপে নিজের অবস্থানে তাকে রেখে নিজের দুহাত দেয়ালের উপর রাখল, লিলিকে বন্দিনী করে নিজের বাহুর মাঝে। রোমান্টিক ওয়েদারের সৃষ্টি করলাম মাই লেডি। ফিসফিসিয়ে শাহেদের বলা কথায় শিহরণ বয়ে গেল তার। আবেশে চোখগুলোও যেন নিজদায় বন্ধ হয়ে গেল। সেই সুযোগটা শাহেদ খুব ভালোভাবেই কাজে লাগালো। পাজা কোলে তাকে তুলে নিয়ে গেল রুমের ভিতরে। স্নিগ্ধ সকালের মিশ্রতা বেশ তিক্ততার সাথে নির্দয়তা নিয়ে এলো। চোখের পাতা খোলায় নিজের সাথে হওয়া অশুভ অতীতের স্মৃতি রোমন্থন শেষ হলো। আন্টি চলো না কেন? পাশে থাকা বোনের মেয়ে রিম্পি কথাটা বলল। লিলি যেন এক অন্য দুনিয়ার মধ্যে ছিল। সেখানে কেবল সুখেরই আনাগোনা বহমান ছিল। তা শুধু ছিলতেই বিদ্যমান। বর্তমানে লাশ হয়ে জীবন যাপন করা হচ্ছে। এখন আর চোখে জল আসে না, আবেগরা সব হৃদয় গভীরে রক্ত ঝরায়। কেউই তা দেখার জন্য নেই। শুধু একা নিঃসঙ্গ রাত্রিহীনা। টেম্পোর জন্য অপেক্ষাকৃত দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল মেজবা। সেও গিয়ে দাঁড়ালো তাদের সাথে। সোনা ঝরা রোদের আলো থেকে বাঁচতে মেয়েটি নিজের চোখের ওপর হাত দিয়ে দিকে রেখেছে। সাদা সালোয়ার কামিজ পরিধান মেয়েটির মুখ দেখার জন্য তার মনটা কেমন বিচলিত হচ্ছে। এমন সময় টেম্পো চলে আসায় তিনজনই সেটাতে উঠল। একে অপরের মুখোমুখি হয়ে বসা এবার মেয়েটির রূপের অপার সৌন্দর্য দেখার ভাগ্য হলো মেজবার। ফর্সা মুখের আদলে গড়া তীক্ষ্ণ নাক, হরিণী চোখ, ফোলা ফোলা গাল, কমলার কোয়ার মতো ঠোঁট। আল্লাহ সৌন্দর্য দানে কোনো খামতি রাখেননি। আন্টি দেখ আমাদের দিকে কেমন করে লোকটা তাকিয়ে আছে। রিম্পির কথায় অবনত চোখ তুলে তাকালো লিলি। আর সাথে সাথেই চোখাচোখি হলো মেজবার সাথে। তাতেই তীব্র ব্যথা অনুভব করল মেজবার নিজ বক্ষস্থলে। মেয়েটির চোখে যেন সমুদ্রের আছড়ে পড়ার ঢেউ। ভাসিয়ে নেওয়ার আকুলতা সেখানে। কথাগুলো যেন মেজবার মন কুঠিরে জমা ছিল। মেয়েটিকে দেখে তারা সঙ্গোপিত, লুকায়িত জমা অনুভূতিরা আজ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। না মামুনি, এভাবে বলতে নেই। চোখ আছে তাকানোর জন্যই। রিম্পিকে বুঝিয়ে বলে আবার মেজবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না। আসলে বাচ্চা মানুষ তো তাই এভাবে বলে ফেলেছে। লিলির কথা বলায় ঠোঁটের কম্পমান যেন মেজবার হৃদয় কম্পিত আলোড়নের সৃষ্টি করছে। সে কি না কি বলল কিছুই তার শ্রবণাদ্রিয় হয়নি। শুধু মুগ্ধ দৃষ্টিতে সেই মুখপানে তাকিয়ে রইল মেজবা। মেজবার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে লিলি একবার পাশ ফিরে রিম্পির দিকে তাকিয়ে বলল, মনে হয় লোকটা কানে শুনতে পায় না। বেঁচে গেলে তুমি, ভাগ্য ভালো তোমার পচা কথা শুনতে পায়নি। না হলে কি যে হতো আল্লাহ মালুম। লিলির এবারের বলা কথাগুলো শুনতে পায় মেজবা। সে শুনতে পায় না মনে করে লিলি স্পষ্টতই জোরে বলে কথাগুলো, যা তার কর্ণকুহরে যাওয়া মাত্র সম্মোহনের ধ্যান ভাঙে। ও হ্যালো, কি বললেন আমাকে? আমি বয়রা, কানে শুনতে পাই না। সাহস তো কম নয় আমাকে নিয়ে মজা করছেন। বিস্ফোরিত দৃষ্টি নিয়ে চক্ষু যুগল যেন কোটর থেকে বেরিয়ে আসবে। লোকটা সব শুনে ফেলল। এখন না জানি তাদের কি মনে করবে। ভেতরে ভেতরে ভয় পাওয়াটাকে মেজবার সামনে প্রকাশ করল না লিলি। বেশ দম নিয়ে বলল, আপনার সত্যিই মনে হয় সমস্যা আছে? তখন তো বললাম সাড়া দিলেন না। পরের কথাটার জন্য অযথা ধমকাচ্ছেন। তবুও দুঃখিত, কিছু মনে করবেন না দয়া করে। ঝাল মিষ্টি মিশ্রিত মনে হলো মেজবার কাছে লিলির বলা প্রতিটি বাক্য। তার মন চাচ্ছে শুধু কান পেতে শুনতে সেই সুমধুর কণ্ঠস্বর বাণী। কিন্তু মেয়ে দেখি একটা বাড়তি কথা তো বলেই না। পারলে কথা যেন আরো কম বলে বাক্যের শেষে দাড়ি লাগিয়ে সমাপ্তি টানে। বাবু তোমার নাম কি? রিম্পি ভ্রুক্ষেপহীনভাবে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল।
এতটুকু পিচ্ছির কাছে পাত্তা না পাওয়া অসম্মানজনক লাগতে পারে মেজবার, সেটা ভেবেই লিলি রিম্পিকে করা প্রশ্নের উত্তরে বলল, ওর নাম রিম্পিমনি। কথা শেষ হতে যাওয়ার আগেই মেজবা আবার প্রশ্ন করল, আপনার নামটা কি জানতে পারি? অযথা অতিরঞ্জিত কথা বলা লিলির ভালো লাগে না। আগে পছন্দ ছিল, তা কেবল একজনের সাথেই। এখন সেটা প্রায় বিলুপ্ত, তাও অপরিচিতের সাথে তো ভুলেও নয়। বললেন না যে আপনার নামটা কি? এবার লিলি তার ক্রুদ্ধ, রুষ্ট আর রাগান্বিত হওয়া আঁখিযুগল নিয়ে মেজবাকে শাসানো গলায় বলল, আমার সাথে অতিরিক্ত কথা বলতে আসবেন না। এটা অতিরিক্তের কি হলো? মানুষ নাম তো জিজ্ঞেস করতেই পারে। সাধারণ বিষয়টাকে আপনি অতিরিক্ত বানাচ্ছেন। না উত্তর যেন না দেওয়া পর্যন্ত লোকটার থামতি নেই। তার চেয়ে উত্তর দেওয়াই শ্রেয়। অন্তত কথা বলা তো থামবে। মনে মনে ভেবে, ভাবনার অন্তরাল থেকে বেরিয়ে লিলি নিজের নাম বলল মেজবাকে। এখানেই যেন আশার আলোর সপ্তপ্রদীপ জ্বালিয়ে দিল মেজবার মনে। মেজবাহ নিজের নাম বলে সাথে বাড়ি ঘর কর্মস্থানের নামও বলে দিচ্ছে তাকে। আমার নাম মেজবাহ। এই তো মুন্সিগঞ্জের মধ্যে। ইলেকট্রিসিটি বিল দেওয়ার কাজে বহাল আপাতত। এমনিতে নিজের বাবা মা বলতে কেউই নেই। মা ছোটবেলায় মারা গিয়েছেন, আর বাবা 2 বছর হলো গত হয়েছেন। অবশ্য নিজস্ব বাড়িটুকু অন্তত আছে। সেটা শুধু বিশ্রামের জন্য নামে মাত্র। একাকী জীবনে বাইরে বাইরে কাটিয়েই সারা। এখন দেখি আশার আলো পেলাম সেই জীবনে সজীবতা আনার। বিরক্তি ছেয়ে গেছে লিলির মুখমণ্ডলে। তাকে কেন জানতে হবে তার পরিচয়? সে কি জানতে চেয়েছে এসব? তবুও ভদ্রতার খাতিরে তার মুখের ওপর বলল না কথাগুলো। মনে মনে হজম করল কথাগুলো। মেজবাহ মনে হয় তার মুখের অভিব্যক্তি ধরতে পেরেছে, তাই প্রসঙ্গে পাল্টাতে বলল, তা আপনার বাড়ি কোথায়? দেখলাম আমার সাথেই তো ব্রিজ থেকে টেম্পোতে উঠলেন। মেজবার করা প্রশ্নে লিলির মুখে মৃদু ছায়া নেমে আসলো। যে অতীত তখন এই ব্রিজ দেখে মনে হলো, সেটাই আবার মনের মধ্যে নাড়া দিয়ে উঠল। ঢাকায় নিজের বোনের বাড়িতে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে লিলি। তারা 2 বোন মিলি আর সে লিলি। রিম্পি তার বোনেরই মেয়ে। নানু বাসায় বেড়াতে এসেছিল বাবা মার সাথে। শেষে লিলি তাকে রেখে দেয় নিজের কাছে। পরে দিয়ে আসবে সাথে, সে নিজে গিয়ে কিছুদিন থেকেও আসবে সেই প্রতিশ্রুতিতে। এ কারণেই আজ রওনা দেওয়া বোনের বাসায়। কিন্তু যাত্রা আর শুভ হলো কই? মেজবাহ নামক ব্যক্তি যাত্রার আনন্দতম ক্ষণকে মাটি করার নামে উঠে পড়ে লেগেছে যে। তবুও সে মেজবার করা বাকি প্রশ্নের উত্তর দেয়নি। মুখে কাঠিন্যভাব এঁটে চুপ করে রয়েছে। এখন লোকটার কথার উত্তর না দিয়ে সে যাবে কোথায়? মেজবাহ যে তাদের সাথেই ঢাকা যাচ্ছে একই বাসে চড়ে। প্রথম সারির পরের সারিতে লিলি ও রিম্পি বসা। তার বরাবর সিটে বসা মেজবাহ। আস্তে আস্তে বাসে লোকজনে পরিপূর্ণ হতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সেটা। রাতের সময়ে বাসে চড়ে ঢাকা যেতে বেশ অস্বস্তি বোধ করছে লিলি। বর্তমানে রাস্তাঘাটের যা শোচনীয় অবস্থা, সেসব ভাবতেই ভয় লাগছে। বাসে তো নারীরা ভুলেও নিরাপদ নয়, আর এমন জায়গাতেই সে অবস্থান করছে, তাও রাতকালীন সময়। তবুও মনকে আশ্বাস দিচ্ছে কিছু হবে না ভেবে। বাসে অবশ্য বেশি একটা মানুষ নেই। পথিমধ্যে অনেকে নিজ গন্তব্যে নেমে পড়ছে। বাসের কন্ডাক্টর বেশ কয়েকবার ঘাড় ফিরিয়ে লিলিকে লক্ষ্য করছে, আর বাস চালকের কানে কিছু একটা বলছে। একমাত্র মেয়ে যাত্রী হিসেবে সেই রয়ে গেছে। লিলির ও অবশ্য সেই চাহনি দৃষ্টিগোচরে এড়ায়নি। তাই তার নিদ্রামুদিত আখিদয় উন্মুক্ত করে রেখে ঝাপটে ধরে আছে রিম্পিকে। তবে আরেকজন যে তাদের নিরাপত্তার জন্য জাগ্রত চিত্তে, সেদিকেই কেবল বেখেয়াল লিলি। এমন সময় কন্ডাক্টর এসে তাকে বলল, তা আফা আন্নে কই নামবেন? জি শামপুর মোল্লাবাড়ি। ভীত হওয়া কণ্ঠস্বর তুতলিয়ে গিয়ে কোনোরকমে লিলি গন্তব্যস্থলের নাম বলল।
তা ওই ভাইজান ও কি আন্নের লগে যাইব? বাসে এবার শুধু লিলি, রিম্পি আর মেজবা রইল। খালি বাসে কন্ডাক্টরের বাড়তি কথা আর কুদৃষ্টিপূর্ণ চাহনিতে লিলির ললাট বেয়ে সূক্ষ্ম ঘামের মেলা বসেছে, না জানিয়ে রদৃষ্টে কি দুর্ঘটনায় না আছে। মেজবা তো তাদের সাথে যাচ্ছে, কিন্তু পথিমধ্যে যদি সেও নেমে যায় তখন কি হবে? তা ভাবতেই কান্নারা যেন চোখে শ্রাবণ ঝরাতে চাচ্ছে। আর কিছু পথ যদি মেজবা তাদের সাথে যেত। অসময়ের এই সময়ে দেবদূতের মতো মেজবা তখন কন্ডাক্টরকে উত্তর দিল, স্বামী তার স্ত্রীর সাথে যাবে না তো কে যাবে? জীবনও কি এমনটা হতে দেখেছ মিয়া? হতবিহ্বল চিত্তে মুখের আটুকুও যেন তলিয়ে গেছে গলার নিচে। এ কি উত্তর? কোন আক্কেলে মেজবা এমন কথা বলল? স্বামী শব্দটা তার জন্য কি একবার সে যদি জানতো তাহলে এই কথাটা বলতে পারত না। লিলির ভাবনার বাক্যগুলো আর মুখ নিঃসৃত হতে পারল না, এক নিদারুণ কষ্টের দলা পাকিয়ে গলায় আটকে বসে রইল। না দেখি নাই, তয় বউয়ের লগে একখানে না বইয়া আরেক সিটেও বইতে দেখি নাই কোন স্বামীরে। কন্ডাক্টরের মন মেজাজ গরম গরম, কারণ নরম মাল সামনে পেয়ে মুখে কুলু পেটে উপোস থাকতে হলো। তা বেজায় ভালোভাবে মেজবার নজরে এলো। তাই জানালার পাশের সিটে মেজবা নিজে বসে কন্ডাক্টরকে পাশের সিটে বসতে দিয়ে বলল, মিয়া তুমি মনে হয় বিয়ে শাদি করো নাই। করলে বুঝতা বউদের রাগারাগির তীর সহ্য করা কত কঠিন ব্যাপার। খালি করে দেওয়া মেজবার পাশের সিটে বসে বিগলিত হাসি দিয়ে কন্ডাক্টর বলল, না করি নাই এখনো। তয় বউ না থাকলে কি হইব, ঝগড়ার লেগা আছে গার্লফ্রেন্ড। তা পিচ্ছিটা কি আনলে নাকি? ভাই এটা কোন কথা বললেন, বিয়ে করলে বাচ্চা হইব না? আরে ভাই জিগাইলাম কারণ হইল মানুষ আন্নেরা দুইজন এখনো জোয়ান, এত তাড়াতাড়ি পোলাপান লইয়া লাইলেন। মেয়ের যৌবনের মজাটা আরো বাড়ানোর দরকার আছিল। মেজবার রানে এক হাতে চাপড় মেরে চোখ টিপ দিয়ে বলল কন্ডাক্টর। মেজবার মন চাচ্ছে কন্ডাক্টরের মাথাটা ফাটিয়ে দিতে। ব্যাটার মুখের কি শ্রী! স্বাভাবিকই এদের মুখের ভাষা জঘন্যতম হয়। যারা হরহামেশাই বাসে চলাফেরা করে তাদের কাছে ইহা ডাল ভাত। উপায় নাই এসব কেন আর যৌন হয়রানির শিকার হয়ে মুখ বুজে সহ্য করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয় প্রতিনিয়ত। সেসব ভেবেই দমন করে মুখে জোর করে ঠোঁট টেনে হাসির রেশ দেখায় মুখের কোণে মেজবা। পাশের সিটে বসে লিলি সম্পূর্ণ কথোপকথন সম্পর্কে অবগত। তাকে রেগে যাওয়ার কথা ছিল কিন্তু তার নিষ্পলক মুখ দেখে বোঝা যায় সে আপাতত বেশ শান্ত। সেটার কারণ অবশ্য আছে। মেজবা কন্ডাক্টরের কাঁধের দিকে হাতে ইশারা করেছে তাকে কোন বিরূপ প্রতিক্রিয়া করতে। তাতেই লিলি বুঝতে পেরেছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। নিজেকে অন্তত শ্লীলতাহানি হতে হয়নি। একজন নারীর কাছে নিজের সম্মান আগে তার জীবনে চেয়েও। ভোরের দিকে এসে পৌঁছেছে তারা। বাস থেকে নেমে লিলি রিকশা নিল বোনের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে মেজবার সামনে গিয়ে বলল, কিভাবে ধন্যবাদ দিব আপনাকে বুঝতে পারছি না। আসলে তখন বুঝিনি আপনি ওই কথাটা বলেছেন কেন। পরে বুঝলেও আমার কাছে কথাটা ভালো লাগেনি। তবে কোনো কোনো সময়ে মিথ্যার আশ্রয় নেয়ার প্রয়োজন হয়। মেজবা প্রতিবারের মতো অমোঘ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে লিলির দিকে। কিন্তু লিলি নিজের অবনত দৃষ্টির কারণে সেটা চক্ষুগোচর করল না। কোনোটার কথা বলছেন? দ্বিতীয়বার চোখাচোখি হলো প্রেয়সীর নজরে, যেখানে বাধা পড়ল একেবারেই মেজবা। অবাক দৃষ্টি নিয়ে ঘনপল্লবিত চোখের পাপড়ি একবার ঝাপটিয়ে পিটপিট করে বলল, কি আপনার সত্যিই কথাটা মনে নেই? মেজবা তার কথাটা বুঝতে পারল না। মনে তো আছেই, তবুও তার প্রেয়সীর মুখে কথাটা শুনে মনের খোরাক মিটাতে চায় অবাধ্য মন। অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে না বোধক বুঝালে মিষ্টি হাসি হেসে লিলি বলল, যাক ভালোই হলো বেশ। কিছু মনে রাখবেনও না। আসি, ধন্যবাদ সাহায্য করার জন্য। ইস! একদিকে মনের দুটুকরো করল মেয়েটা ভুলে যাওয়ার কথা বলে, আরেকদিকে মিষ্টি হাসি দিয়ে মলম লাগিয়ে দিয়ে গেল মনের ক্ষততে।
ভোর সকালে ঈশান কোণে মেঘ জমেছে। বৃষ্টি নামবে বেশ দেখেই বোঝা যাচ্ছে। বৃষ্টি নামার আগে যে ঠান্ডা বাতাস প্রবাহমান তা লিলির খুব ভালো লাগে। যেমন এই যে এখন বারান্দায় দাঁড়িয়ে এসে বাতাস গায়ে মারছে। বেশ লাগছে, কিন্তু তা খুবই পরিমিত সময়ের জন্য। ঢাকা বোনের বাড়ি এসেছে আর 1 সপ্তাহ হলো। এর মধ্যে বাইরে বেরিয়েছে সে হাতে গোনা 2-3 দিন, তাও স্বল্প সময়ের জন্য। নিচে তাকিয়ে দেখতে পেল মেজবা তার দিকেই তাকিয়ে আছে। এর জন্যই তার বাইরে বের হওয়া হয় না। যে কয়েকদিন বাইরে বের হয়েছিল তার মধ্যে একদিন পার্কে গিয়েছিল রিম্পিকে নিয়ে, বেশ দূরে নয়, সামনেই পার্কটা। সেখানে এসে বান্দা হাজির। পার্কের বেঞ্চের একপাশে বসে আছে লিলি। দূরে তাকিয়ে রিম্পির দৌড়াদৌড়ি দেখে ঠোঁটের কোণে হাসি মেখে আছে তার। আর সে হাসি একজন মণিমুগ্ধতা নিয়ে দেখছে। এর যেন শেষ নেই, মেয়েটা সবসময় এমন হাসি খুশি থাকতে দেখতে ব্যক্তিটির ভালো লাগে। কিন্তু মেয়েটি হাসি দিতে যেন কার্পণ্য করে, ঠিক কম কথা বলার মতো করে। আপনার হাসিটা বেশ সুন্দর। আলগোছে পাশে বসে থাকা মেজবাকে দেখে মুখের হাসিতে ভাটা পড়ল লিলির। হতবাক ও বিরক্তিকর দৃষ্টিতে একবার তার দিকে, রিম্পির খেলার দিকে আবার মনোনিবেশ করল লিলি। তা দেখে মেজবা বলল, আপনি বোধহয় রেগে আছেন। তার রাগের কারণটা কি? আমি তাও লিলির কাছ থেকে কোন সদুত্তর পেল না সে। আচ্ছা, মেয়েটা এমন কেন? কোন উত্তর তো দূরে থাক, একটা শব্দও উচ্চারণ করে না। উত্তর জানা তবুও ভেতরে ভেতরে কষ্ট পায় সে। দুটুকরো কথায় যেন তার দুবেলার আহার হয়ে দাঁড়িয়েছে। এক দেখায় ভালোবাসা এতদূর পর্যন্ত হতে পারে, জানা ছিল না মেজবার। দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবানুবাদ করতে পারল না মনের কথাগুলোর। তবুও ক্ষীণ আশা নিয়ে আবার প্রশ্ন ছুড়ল লিলির পানে। আচ্ছা, আপনি এত চুপচাপ থাকেন কেন? মানে কথা কম বলেন আর কি? কিভাবে পারেন কথা কম বলে থাকতে? আমাকেও একটু শিখান। আসলে আমার বন্ধু মহলের সবাই আমাকে বাচাল বলে আখ্যায়িত করে। মেজবার কথা বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে ফেলে লিলি। আর তার হাসি যেন মেজবার মনে প্রশান্তি এনে দেয়, তার মুখেও হাসি ফুটায়। তার একলা জীবনে সুখ সুখ অনুভব হচ্ছে। এই মেয়েকে পেলেই যেন সব না পাওয়ার খাতায় পরিপূর্ণতা আসবে। তাকে একধানে তাকিয়ে থাকতে দেখে লিলির মুখের হাসি মুছে গিয়ে নেমে আসে একঝাঁক মেঘের ছায়া। দুর্নিমিত্ত চাহনি তির্যকভাবে হৃদয়াঙ্গন ফালা ফালা করে দিচ্ছে লিলিকে। এই চাহনি যে তার কাছে অশুভ। জীবনে সে একজনকেই ভালোবেসে মন দিয়েছে। মন তো বিলানোর জিনিস নয়, যে যাকে তাকে বিলাতে থাকবে। দ্রুততার সাথে লিলিকে উঠে দাঁড়াতে দেখে মেজবা উদ্বিগ্নতার সঙ্গে তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু রিম্পিকে নিয়ে লিলির পার্ক থেকে বেরিয়ে যেতে দেখে বাধাপ্রাপ্ত হয়। তখন থেকেই লিলির বাইরে বের হওয়া প্রায় বন্ধই। তাই এখন মেজবার অস্তিত্ব লিলির বোনের বাড়ির নিচে দেখা যায়। বৃষ্টির পানির ঝাপটায় ভাবানায় ভাটা পোড়ায় নিচে তাকিয়ে দেখে মেজবার নির্নিমেষ দৃষ্টি এখনো তাকে দেখছে। ইলশেগুড়ি বৃষ্টিতে অতটা ভিজেনি মেজবা, তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে ফিরে আসে। বিছানায় ঘুমন্ত রিম্পিকে দেখে মৃদু হেসে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় লিলি। তীব্র বর্ষণ শেষে আকাশটা যেমন পরিষ্কার থাকে, রাস্তার অবস্থাও তেমন ফকফকা। মিলিয়ে এসে বার কয়েক ডেকে গেছে তার মেয়ে ও বোনকে, অথচ দুটোই ঘুমে বিভোর। তাই আর ডাকেনি তাদের। বেশ জাকালো ঘুম শেষে হাই দিয়ে বিছানা ছেড়ে লাগোয়া ওয়াশরুমে গেল লিলি ফ্রেশ হতে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। তার বারান্দা খুব পছন্দের। তবে পছন্দের খাতায় সেটা তেমন একটা ছিল না। অন্যের পছন্দে সেটা তৈরি হয়েছে। একেবারে গোসল সেরে বের হয়েছে বিদায় কোমর সমান চুলের পানিতে পিঠের অধিকাংশই ভিজে গেছে। সৌন্দর্যের উপঢৌকন আছড়ে পড়ছে তার গা থেকে, আর তা অবলোকন করছে নিমাংসে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। লিলির ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ তার দিকে তাকিয়ে। হঠাৎ করেই নিচে তাকালে বৃষ্টিতে ভিজে চুপসে যাওয়া মেজবাকে দেখতে পেল।
তার জীবনে যে ঝড়ের আশঙ্কা দিয়ে আসছে সেটার অস্তিত্ব সে খুব ভালো করে টের পাচ্ছে। আপনার সমস্যা কি? এটা একটা ভদ্র ফ্যামিলিদের বাসা। আপনার এমন দেবদাসগিরির জন্য কি এখানে থাকা যাবে না? আপনি চাইছেন কি বলুন তো? ওপর থেকে দেখে তাৎক্ষণিকভাবে নিচে নেমে এসে মেজবার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে কথাটা বলে লিলি। তার মনে ভয়, আতঙ্কের সাথে রাগের অদ্ভুত মিশ্রণে টিপটিপ করছে। এই বুঝি কেউ দেখে তাকে মন্দ বলে বোনের কাছে নোংরা কথার বুলি ছাড়ে, আর সাথে তাদেরকে সমাজ থেকে দূরীভূত করে। আমি আপনাকে মুখের কথা মুখেই রয়ে যায় মেজবার। লিলির কোমল হাতের শক্ত থাপ্পড় পড়ায়। আর কখনো যেন না দেখি আমার পিছু নিতে। রুষ্ট হয়ে শাসানো ভঙ্গিতে কথাটা বলেই লিলি ত্রস্ত পায়ে হেঁটে চলে গেল দোতলা অট্টালিকার বাড়ির ভেতর। বন্ধু সোলাইমান মেসে থাকে। বাড়ি তার কুমিল্লা। বাবা মা, ছোট ভাই, তার পরিবার ছিল। কিন্তু মাথার ওপর থেকে বাবা নামক ছায়াটা শেষ হয়ে যাওয়ার দরুন ঢাকাতে আসা টাকা কামাতে। মেজবার সাথে পরিচয় হয়েছিল ঢাকাতেই। পকেট চুরি যাওয়াতে মেজবা তাকে সাহায্য করেছিল। নতুন যখন ঢাকায় এলো, অচেনা শহরে হঠাৎই দরকারে থাকা স্বল্প টাকা চুরি যায়। এতে বেশ হতাশ হয়ে বিপাকে পড়ে সোলাইমান। অসহায়ের মতো গ্রামাঞ্চলের সহজ সরল সোলাইমান রাস্তায় পড়ে কান্না শুরু করে দেয়। কিন্তু এটা ঢাকা, সেখানে মানবতা দেখানোর মতো তুচ্ছ সময় কারোরই নেই। আর যাদের আছে তারা দাঁড়িয়ে ফ্রিতে চিড়িয়াখানা ভ্রমণের মতো ক্রোধনরত হনুমান দেখতে দাঁড়িয়ে ভিড় জমায়। তবে সেসব অমানুষের ভিড়ে মেজবা নামক মানুষটা এগিয়ে এসে তাকে সাহায্য করে। সাথে করে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে কিছু টাকা হাতে গুঁজে দিয়ে সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দেয়। এরপর থেকেই দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্কের তৈরি হয়। ঢাকা আসলে প্রায়ই সোলাইমানের বাসায় ওঠে মেজবা। কি রে, মুড অফ কেন? সোলাইমান রুমে ঢুকে উদাসীন মেজবাকে জিজ্ঞেস করে। উত্তরে মেজবা গালে হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, আর বলিস না, আজ থাপ্পড় পড়েছে গালে। ভালোবাসার শব্দ উচ্চারণ করতেও দেয়নি। বলিস কি বেটা? মেয়ে দেখি পুরাই বোম্বাই মরিচ। আঁককে চোখ কপালে উঠিয়ে সোলাইমান বলল, সেটাই তো, ভালো তো বাসছেই না, আর না আমাকে ভালোবাসতে দিচ্ছে, উল্টো রাগ ঝাড়ার অধিকার আদায় করে নিচ্ছে। আফসোস ঝরে পড়ে মেজবার গলায়। চিন্তা করিস না, লেগে থাক, একসময় করে মাইয়া তোর হাতে ধরা দিবেই। সোলাইমানের আশ্বাস বাণীতে মেজবা বলল, দেখি কি হয়। মেজবার গলায় ফের উদাসীনতার বাণী শুনে সোলাইমানের মনে বেশ খারাপ লাগল। বাবা মাহিন ছেলেটার জীবনে ভালোবাসার পায়রা এসে ধরা দিয়েও যেন ধরাছোঁয়ার বাইরে। লিলি নানের মেয়েটাকে পেলে সে দেখিয়ে সহ বুঝিয়ে দিত মেজবার মতো ভালো মানুষ হয় না। বাবা মা নেই বলেও ছেলেটা বিফলে যায়নি। এমন স্বর্ণের টুকরো অবিবাহিত ছেলে পাবে কোথায় মেয়েটা? মেজবার জন্য অন্য সব মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কারণ রাজা রানীবিহীন রাজত্ব পুরো স্ত্রীর হাতে থাকবে। কেউই কটু কথা বা ভাগ দখল করে অধিকার ফলানোর জন্য নেই। কি রে, সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, খেতে আয়। তোর দুলাভাইয়ের রিম্পি বসে আছে তোর সাথে খাবে বলে। বড় বোন মিলির কথার উত্তর না দিয়ে কিছু একটা ভেবে লিলি শুধু বলল, শোন না, আমি বাড়িতে যেতে চাই। অনেক তো হলো বেড়ানো। লিলির কথাতে খানিক অবাক হয়ে হলো না মিলি। বুঝতে পারল তীক্ষ্ণ অতীতের রোমন্থন করাই লিলির মন খারাপের কারণটা। অতঃপর তাকে একান্ত সময় কাটানোর জন্য রেখে গেল সে, কিছু না বলে। বিছানার মাঝে হাঁটুতে মাথা দিয়ে লিলি অশ্রু বিসর্জন দিতে দিতে ভাবছে, একাকী বেঁচে থাকা জীবন সুখের নয়। মৃত্যু আমাকে শাস্তি দিয়েছে, জীবনমৃত হয়ে থাকার মতো কঠিন শাস্তি। তুমি তাড়াতাড়ি আসবে কিনা সেটা বলো এখন। লিলির প্রশ্নের প্রত্যুত্তরে শাহেদ জানায়, বললাম তো আজ প্রচুর চাপ আছে কাজের।
লক্ষ্মী মেয়ের মতো কথা শুনো, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আমি যেন এসে না দেখি আমার জন্য না খেয়ে বসে রয়েছে। শাহেদের আদর মাখা শাসন তো গায়ে মাখলি না, উল্টো রাগ ঝেড়ে বলে ওঠে, তোমাকে আসতে বলেছি, আমি খাই বা নাই সেটা দেখতে বলিনি। তুমি যেভাবে হোক আসবে। জানো না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত একা থাকতে কষ্ট হয়। ফোন ডিসকানেক্ট করে দিল শাহেদ। সে জানে তার প্রিয়তমা স্ত্রী তাকে কতটুকু ভালোবাসে, তাই তো কলটা কেটে দিল। ভালোবাসার পরিমাপ যে সে করতে পারবে না। ফোনটা না রাখলে দেখা যেত ওপাশে বোকা মেয়েটা কথা বলার কিছুক্ষণের মাঝেই কেঁদে গা ভাসিয়ে দিত। অবশ্য ফোন রাখার পরেও কাঁদবে কিছুক্ষণ পাগলিটা, তার জানা আছে সেটা। ঠান্ডা পড়েছে বেশ, তাও রাগ ক্ষোভে পাতলা শিফনের শাড়ি জড়িয়ে লিলি। খাবার দাবার সব ফ্রিজে রেখে না খেয়ে রুমে এসে শুয়ে রইল। আজও এলো না সময় করে তার জন্য। আগেও যদি প্রথম প্রথম যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি আসতো অফিস সেরে, কিন্তু ইদানিং আসা কম হয়ে যাচ্ছে। জানে তার পুরুষরা কর্মক্ষেত্রে প্রচুর সৎ এবং কর্মঠ, তাই তো সকলের প্রিয় পাত্র অফিসে তার স্বামীর নাম বেশ উচ্চারিত হয়। তবুও মন খারাপ বলে কিছুটা রাগ একা একা ঝাড়তে শুরু করে দিল সে। হবেই তো, এখন আর আমাকে ভালো লাগে না যে, ভালো লাগবে তা অফিসের সুন্দর সুন্দর টাইট ফিট পরা পোশাকের মেয়ে কলিগদের। বিয়ের 2 বছর না গড়াতেই এই অধপতন হয়ে গেছে। বাকি জীবন তো পড়েই রইল। নাক টেনে টেনে কান্নার ফোয়ারা তুলে লিলি কথাগুলো বলছে। বিষয়টা কান্নার নয়, তবুও বেচারির কষ্টে কান্না এসে গেল। কি করবে সে? স্বামী যখন প্রেমিক পুরুষে রূপান্তরিত হয়, তখন বিপরীত লিঙ্গের স্ত্রী অভিমানী প্রেমিকা হয়ে যায়। যখন তখন প্রেমিকাদেরই মতো বায়না ধরে প্রেমিক পুরুষকে কাছে পাবার। হঠাৎই গায়ে পরা শাড়ি ভেদ করে নিজের কটিদেশী কারো হাতের ঠান্ডা স্পর্শ পেয়ে শিউরে উঠল সে। আগন্তুক ব্যক্তিটা যখন তাকে নিজের দিকে ঘোরালো, তখন পুরুষালী ব্যক্তিত্বের বুকের ঘামার্ত গন্ধে বুঝতে পারল এই যে নিজেরই লোক, নিজ আপনের থেকেও আপনতর। না, তবে রাগকে দমানো যাবে না। এ পুরুষ যে তার মনে চাওয়াকে দাম দেয়নি, সেটা ভুললে চলবে না। রাগের বশীভূত হয়ে শাহেদের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যখন দেখে পেরে ওঠে না, তখন শান্ত, নিশ্চল, শিথিল হয়ে পড়ে রইল শাহেদের বলিষ্ঠ দেহের ওপর। আর নাসিকাপথ দিয়ে গন্ধ নিতে লাগলো তার প্রেমিক পুরুষের ভালোবাসার জন্য ঝরানো ঘামের গন্ধকে। বাড়ির এক্সট্রা চাবি সবসময় থাকে শাহেদের কাছে, তাই যখন দেখল এত বেল বাজানোর পরে লিলি দরজা খুলছে না, তখন সেই চাবির সদ্য ব্যবহার করল শাহেদ। চুপিসারে হাঁটার শব্দ না করে ভেতরে এসেই সে লিলির অভিমান ভরা নিজে নিজে বলা কথাগুলো শুনতে পেল। কে বলল এমন পচা কথা? তোমাকে ভালো লাগবে না, অর্থাৎ আমার নিঃশ্বাস নিতেই ভালো লাগবে না। তোমাকে ভালোবাসা আমার বেঁচে থাকার মতো হয়ে দাঁড়িয়েছে। ভালো না লাগা মানে মৃত্যু আমার পছন্দনীয়। তোমাকে ছাড়া অন্য কারো দিকে যে আমার নজর নেই, সেটা কি তোমার অজানা? কথাগুলো বলার সাথে সাথে লিলির কটিদেশে শাহেদ নিজের হাতের স্পর্শ আরো গভীর করতে লাগল। এতে করে লিলি ব্যথায় মুখ বিকৃত করল। তা দেখেও কোন ভাবান্তর নেই শাহেদের মুখে। উল্টো আরো দৃঢ় তবে গাম্ভীর্যের কণ্ঠস্বরে বলল, এতই যখন আমায় ভালোবাসো, তাহলে সে ভালোবাসার ওপর বিশ্বাসও থাকা উচিত আরো বেশি। আজ তাড়াতাড়ি কাজ শেষ করে তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম বলে ফোনে এমনটা বলেছিলাম, কিন্তু তুমি আমাকে নিয়ে এমনটা ভাবতে পারলে? শেষোক্ত কথায় শাহেদের গলায় কষ্টটা এসে যেন জমাটবদ্ধ হলো। না, না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। শুধু তোমাকে ছাড়া একা ভালো লাগে না। তখন আমার সাথে ওভাবে কথা বলায় আর মুখের ওপর ফোন রেখে দেওয়ায় আমার একটু রাগ হয়েছিল, তাই তোমাকে ওভাবে বলেছিলাম। তাই বলে বিশ্বাস করি না এমনটা না। তোমাকে ভালোবাসা যে আমার কাছে জান্নাত পাওয়ার মতো। কথাগুলো বলার সময় আবেগরা হানা দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে লিলির গলায়।
তা দেখে অতি আদরে সহিত খুব সন্তর্পণে লিলির চোখের জলগুলো নিজের ওষ্ঠে তুলে নেয় শাহেদ। তারপর আদরে আলিঙ্গনে লিলিকে নিয়ে বলল, এত ভালোবেসো না আমায়, পরে আমার না থাকায় কষ্ট পাবে অনেক। তখন কিন্তু তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে, আমার জন্য নিজের জীবনকে সাদায় রাঙাবে না। মনটা বলো না দয়া করে, তোমাকে ছাড়া একা বেঁচে থাকা আমার কাছে মৃত্যুসম। শাহেদের মজার ছলে বোঝানোর ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আতঙ্কে আটকে ওঠে লিলি। ঝাঁপিয়ে পড়ে শাহেদের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সেটা দেখে দুহাতে রাজরায় লিলির মুখ তুলে আলতো করে আবারও চোখের জল মুছে দেয় শাহেদ। ভেবে পায় না সে, মেয়েটা এত কাঁদতে পারে, ভাবারও বাইরে। অবশ্য ভালোই লাগে, নিজেকে নিয়ে অহংকার হয়। কেউ একজন তাকে ভালোবেসে কাঁদছে, ভাবতেও শরীরে রোমাঞ্চ অনুভব হয়। ভাবনার মাঝেই লিলির অদৃষ্টে তার ওষ্ঠের উষ্ণ ছোঁয়া আঁকে শাহেদ। ভালোবাসার মানুষের এমন আদর মাখানো স্পর্শে আবেশে দুচোখের পাতারা নিজ দায়িত্বে বন্ধ হয়ে যায়। কান্নারা তখন পালিয়ে যায় এমন ভালোবাসার আলিঙ্গন দেখে। শাহেদ তার প্রিয়তমার কান্নার বদলে ঠোঁটের কোণে লাজে লজ্জিত মাখা হাসি দেখে তাকে আরো লজ্জায় ফেলতে সারা মুখে নিজের ওষ্ঠের পরশ বুলাতে লাগে। লিলিও তখন আবেশে নিজের ভালোবাসার মানুষের স্পর্শ অনুভব করতে করতে অজানা সুখে স্থানান্তরিত হয়। ভোর সকাল, স্নিগ্ধতায় ভরপুর চারিদিক, কলহমুক্ত পরিবেশ, ঠান্ডা আবেশের রেশ। চলেই তো যাবে, তাই শেষবারের মতো আসা পার্কে, একটু শান্তির জন্য শান্ত পরিবেশে। পার্কের বেঞ্চে বসে প্রকৃতিকে উপভোগ করছে লিলি দুচোখ বদ্ধ করে। এমন সময় আবির্ভাব ঘটে মেজবার। তার পাশে এসে ধূপ করে বসে। বসার শব্দে লিলির চোখ মুখ কুঁচকে আসে বিরক্তিতে, তবুও বসে রয় অনড়ভাবে। পাশে বসা মেজবা তখন বেশ চিন্তিত ভান নিয়ে বলে, তা আজকাল দেখি আপনি ঝিনুকে থাকা মুক্তোর মতো হয়ে গেছেন। যার দেখা মিলা ভারী মুশকিল ব্যাপার স্যাপার। লিলিকে নিরুত্তাপ উদাসীনতা মুখ নিয়ে বসা থাকতে দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেজবার। আবারও লিলির মৌনতা কাটাতে অনর্থক চেষ্টার হিসেবে বলে, আজ যে বাইরে বের হলেন, মন খারাপ? এবার মুখ খুলল লিলি। আজই তো শেষ আলাপ সব কিছুরই। উদাসীন মুখে পাশ ফিরে একবার মেজবার দিকে একবার তাকিয়ে বলল, মন খারাপ হলেও আপনার তাতে কি? ভালোবাসার মানুষ হিসেবে না হলেও মনুষ্যত্ব বোধ থেকে আপনার মন ভালো করার চেষ্টা করতে পারি। ভালোবাসার কথা শুনে গরম চোখে তাকায় লিলি তার দিকে, পারলে চিবিয়ে গিলে খেয়ে নেয়। মেজবা ভাবে, মেয়েটার ভালোবাসায় এত অ্যালার্জি কেন ভাই? এতটুকু শরীরে কত তেজ! মেয়েটার মনে ভালোবাসার ফুল ফোটানো যেন পাথরে ফুল ফোটানোর মতো হয়ে গেল। অথচ সে সবসময় শুনে এসেছে, মেয়েদের মন নাকি নরম। তাহলে লিলির মন কেন এত গরম? ভাববার বিষয়। সেই ভাবনার বিষয় টুকরোতে পরিণত করে লিলির পরের বাক্যগুলো। মন ভালো না থাকার তো হাজারো কারণ আছে। কয়টার সমাধান দিয়ে মনকে ভালো করতে পারবেন? এক বুক কষ্টের পোশরা সাজানো দেখতে পেল লিলি রক্ষী যুগলে। মেজবা সবসময় হাসি খুশি থাকা মানুষ। মন খারাপরা তাকে কখনো ছুঁয়ে দেখেনি, বলতে গেলে মন খারাপ হতে দেয়নি মনকে। কিন্তু লিলির চোখের কষ্টের পসরা সাজানো দেখে কেন বুকে ব্যথার আগমন হচ্ছে? এই কিসের কষ্ট? কাউকে হারাবার কষ্ট কি? মনে মনে দ্বিধান্বিত চোখে তাকায় লিলির দিকে। লিলি হেসে ওঠে দাঁড়িয়ে বলে, চোখের সমানেই দেখে নিন আমার মন খারাপের জন্ম নেওয়া প্রধান উৎসকে। যে আমার সুখের অস্তিত্বে গ্রহণ লাগিয়েছে। প্রথম দেখা থেকে এ পর্যন্ত মেজবা তাকে দেখে এসেছে প্রায়শই সফেদ রঙের কামিজ পরিধানকৃত অবস্থায়। শুভ্র ও পছন্দ রং ভেবে অতবা করেনি, কিন্তু আজ খেয়াল যায় লিলির পরনের পোশাকের দিকে। অবশ্য লিলির বলার ভঙ্গিতেই তাকে তীক্ষ্ণভাবে খেয়াল করতে বাধ্য করেছে। মেজবার চমকে তাকায় লিলির পানে, মুখ নিঃসৃত শব্দরা যেন হারিয়ে গেছে কোথাও। তবুও গলা দিয়ে এক ঢোক গিলে বহু কষ্টে উচ্চারণ করল সে, বলুন, মিথ্যা বলছেন আপনি। যা দেখছি তা সত্যি নয়।
চুপ করে থাকবেন না দয়া করে? বলুন প্লিজ। চোখ দিয়ে যেন রক্তের বন্যার ফোয়ারা ছুটতে চাইছে, চোখের শিরা উপশিরায় রক্তাক্ত দাগ কেটে গিয়েছে। তবুও ঘোলাটে চোখে তাকিয়ে লিলির উত্তরের আশায়। লিলি সেসব দেখে না দেখার ভান করে বলল, না, এটা অমোঘ সত্য, আমার জীবনের চরম বাস্তব। আসলেই এটা যদি মিথ্যা হতো? পৃথিবীতে আমার চেয়ে আর কেউ সুখী হতো না। কিন্তু না, এমন বাস্তব আমার জীবনে গলায় কাটা বিধার মতো হয়ে আছে। না পারি গিলতে আর না ফেলতে। আজ দুজনেরই চোখে অশ্রুধারা বইছে, কিন্তু কারণ ভিন্নতর। কারো ভালোবাসার মানুষের জন্য, তো কারো ভালোবাসার মানুষের জীবনের সত্যতা জেনে। কিন্তু দুজনেই এক সুতোয় গাঁথা, আর তা হলো ভালোবাসা। শাহেদের খুব ভালো বন্ধু ইমন, আর ইমনের বোন ইমুর সাথে লেখাপড়া করে লিলি। দুজনে একই ক্লাসে পড়াতে সুবিধাজনক হলো। কেউ একজন স্কুলে না গেলেও আরেকজনের কাছ থেকে পড়াগুলো সংগ্রহ করতে পারে, আর সেই সুবিধার বেশিরভাগই লিলির খাতায় জমা হয়। লিলি প্রায়শই স্কুলে যায় না, তাই ইমুর বাসায় আসা নোট সংগ্রহ করার জন্য। ইমন তখন তাদের উঠানে বসে শাহেদের সাথে কথা বলায় ব্যস্ত। এমন সময় শাহেদ সুশ্রী রূপের অধিকারী লিলিকে উঠান পেরোতে দেখে ইমনকে জিজ্ঞেস করে, কি রে ব্যাটাটা কে রে? আগে তো দেখিনি। দেখবি কে মতে? বেশিরভাগই তো কথা হয় বাইরে, বাড়িতে তো তোকে আনেই যায় না। হয়েছে হয়েছে, আজ কোন পুণ্য করাই জানি তোর বাসায় এসে হুড়বুড়ির দেখা পেলাম। শাহেদের চোখে খেলা করছে একরাশ মুগ্ধতা, যেটা প্রথম দেখায় ভালোবাসার সোপান হিসেবে কাজ করে। অবাক চোখে শাহেদের দিকে তাকিয়ে ইমন মজার ছলে বলে, কি মামা, প্রেম প্রেম গন্ধের আবির্ভাব পাচ্ছি। ব্যাটা পড়ে সব, আগে পরিচয় পেশ কর। মেয়েটাকে? শাহেদের মুখে অতীব আগ্রহ ঝরে পড়ে লিলুর সম্বন্ধে জানার জন্য। ইমন তখন লিলির জীবন বৃত্তান্ত শাহেদের কাছে তুলে ধরে। ওর নাম লিলি। এই তো কয়েক বাড়ির পরেই তাদের টিনশেডের পাকা বাড়ি। বাপ নেই তার, দুবনি তারা। বড়জন মিলির তো কিছুদিন হলো বিয়ে গেল। ভাগ্য ভালো, ছেলেরা কিছু দাবি করেনি, তাই মেয়ে পার করতে পারল খাল্লামা। এখন এই ছোট্টটাই বাকি। ইমুর সাথে এক ক্লাসেই পড়ে, কদিন বাদেই এসএসসি দিবে। বেশ মায়া লাগলো লিলির প্রতি তার। এদিকে লিলি ততক্ষণে ইমনদের ঘরে প্রবেশ করে ফেলেছে। পড়ার সব নোট সংগ্রহ করে মেঠোপথ ধরে হেঁটে যাওয়ার সময় লিলির মনে হলো, কেউ যেন তার পিছু নিয়েছে বোধ হয়। ভূতটুতে ভয় পাওয়া মেয়ে সে নয়। গায়ের মেয়ে, দিনে রাতে একা চলে ফিরে অভ্যাস যার। একবার মনের ভুল ভেবে আবার চলতে লাগলো। কিন্তু না, পিছনে আরেকজনের হাঁটার শব্দ পাচ্ছে সে। এবার না থেমে হঠাৎই ঘুরে দাঁড়ালে অজানা এক সুঠাম দেহের পুরুষকে দেখিতে পায়। পুরুষ বলার অবশ্য কারণও রয়েছে। তার মতো পঞ্চদশীর চোখে 25 বছরের ছেলেকে পুরুষই মনে হয়ে থাকে। এই মিয়া, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? লিলির ঝাঁঝাল উচ্চকণ্ঠে শাহেদের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। সে যেন কিছু শোনেনি। অদূরে চেয়ে দায়ছাড়া ভাব নিয়ে বলল, ও আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। তোমার আগে আগে হাঁটা উচিত ছিল। কত বড় বেয়াদ্দব না হলে তার মতো অপরিচিতের সাথে প্রথম দেখাই তুমি তুমি করে বলে। বিষয়টাকে লিলি চোখে মুখে খেলা করতে না দিয়ে যথাসম্ভব মুখে দৃঢ়তা বজায় রেখে ফের তেজস্ক্রিয় স্বরে বলল, আমার সাথে হাঁটবেন কেন? বললাম তো এবার তোমার আগে আগেই হাঁটব। আগে আগে হাঁটবে সে তো ভালো কথা, তবে কেন তোমার লাগাচ্ছে ব্যাটা সেখানে? ঘাপলা আছে কোথাও? নারী পাচারকারী নয় তো? কল্পনাগুলো বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে এলো চোখের তারায়। এবার কিছুটা ভীতু কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কেন? সম্মুখে দণ্ডায়মান লিলির দিকে খানিকটা ঝুঁকে গিয়ে তার চোখের ওপর নেত্রযুগল এঁটে শাহেদ বলল, কারণ তুমি তো সবকিছুর জন্য দায়ী।
এবার তো ভয় পেয়ে গেল লিলি। জানা নেই, চেনা নেই আগন্তুকের মুখে তাকে দোষী শুনছে। আচ্ছা, কি দোষ করল সে? মনে মনে ইচ্ছা প্রশ্ন নিয়ে তাকালো আগন্তুকের দিকে। তখন আগন্তুক ভয়ানকভাবে চোখ গরম করে তাকিয়ে বলল, চুরির দোষ তোমার। তুমি আমার এক মহান জিনিস চুরি করেছ। কান্না পাচ্ছে লিলির। বাবা নেই বলে এমনও সময় পার করেছে। ক্ষুধায় পানি খেয়ে থেকেছে, তবুও কোনোদিন কারো পাতের ভাত চুরি করে খায়নি। আর আজ কি না চুরির দোষ দেওয়া হচ্ছে তাকে? শ্রাবণধারা অবিরাম বয়ে চলেছে তার চোখে। তা দেখে সামনে থাকা আগন্তুক হন্তদন্ত হয়ে নরম কণ্ঠে বলল, প্লিজ প্লিজ কান্না করো না। আমি এমনই মজা করছিলাম তোমার সাথে। গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুরেখা মুছে আগন্তুকের দিকে তাকিয়ে লীল কষ্ট পাওয়া দুঃখী কণ্ঠে বলল, আপনার উচিত হয়নি এমনটা করার। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে কোন কারণে আমার সাথে এমন জঘন্যতম মজা করতে পারলেন? কোন নিষ্পাপ মানুষের চোখের জল ফেলতে আপনার বুক কাঁপল না? অভিশাপ দেব না, কারণ আমার বাবা মা সেই শিক্ষা আমায় দেননি। কিন্তু আর কারো সাথে এমন করবেন না। তারা আবার না বড় ধরনের বিপদের সৃষ্টি করে। একদমই কথাগুলো বলে চোখ মুছতে মুছতে চলে গেল লিলি। আর ফেলে গেল আগন্তুক নামের একরাশ মুগ্ধতার চোখে তার চলে যাওয়ার পানে চেয়ে থাকা সাহেবকে। মেয়েটার অল্প বয়স হলে কি হবে, দুনিয়া যেন আগেই চিনে ফেলছে। সকল বাবা মা যখন মারা যায়, তখন মনে হয় বাড়ির সকল মেয়ে সন্তানরা দুনিয়ার সাথে নতুন পরিচিত হয়ে সেটার সম্পর্কে বিস্তারিত ধারণা করে নেয়। প্রত্যেকেরই উচিত জীবন থেকে শিক্ষা নেওয়া, তবে অধিকাংশ ব্যক্তিবর্গ সেটা আমলে নেন না। কাল করব কাজ ফেলে রাখে আজ অবস্থা হয়ে দাঁড়িয়েছে সমাজ ও সমাজে থাকা মানুষগুলোর। পর আর আসে না ফিরে। লিলির জন্য প্রস্তাব আসছে বিয়ের। তাতে অবশ্য লিলির কোন ভাবগতির পরিবর্তন হয় না, যেমনটা অন্য সব মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। কারণ একে তো মেয়ে হয়ে জন্ম তার, উপরন্তু বাবা নেই মাথায় ছায়া দেওয়ার জন্য। সে বুঝে বাবাবিহীন জীবনের কতটুকুই বা অগ্রগতি হয়। আর মায়ের ওপরে বোঝা হয়ে অভিশাপ কুড়ানোর চেয়ে বিয়ে করে নেওয়াটাই শ্রেয় মনে হলো তার কাছে। অন্তত তার মা তো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। অগত্যা বিয়ে নামক পিঁড়িতে যখন বসতেই হবে, তখন এত গড়িমসি করে লাভ কি? এসব নানাবিধ জল্পনা কল্পনা করে ছেলে পক্ষকে আসার অনুমতি দিয়ে দেয় লিলি। শুক্রবার হিসেবে ভালো দিন দেখে ছেলে পক্ষরা আসে লিলিকে দেখতে। মিলিরাও আসে পরিবার মিলে। সাথে আসে লিলির সকল বান্ধবীরা। ইমু এসে সাজিয়ে নিয়ে যায় লিলিকে ছেলে পক্ষের সামনে। ছেলে পক্ষ থেকে শুধু ছেলের দুই মামা ও মামিরা এসেছে। ছেলের বাবা মা নেই। তবে ছেলে শিক্ষিত, চাকরিও করে এক প্রাইভেট কোম্পানিতে। এমন ছেলে পাওয়া বেজায় মুশকিল বাবাহীন মেয়েকে পার করাতে। তাই তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল লিলির মা। এতক্ষণ যাবৎ লিলি একবারও মুখটা উঁচু করে তাকায়নি কারো দিকে। এদিকে ছেলে মেয়েকে একত্রে কথা বলতে পাঠায় লিলির রুমে। বসে থাকা মুখ নত করে লিলির। অপর পাশের ব্যক্তিটি আগে নত হওয়া মুখখানা চোখ জুড়িয়ে দেখে নিল। মনে হয় বেচারা যেন কতকাল থেকে তৃষ্ণার্ত ছিল, আজ তৃষার অবসান ঘটল। এরই মধ্যে গুমোট হওয়া পরিস্থিতিতে ব্যক্তিটির কণ্ঠ হতবিহ্বল ও বিস্ফোরিত চোখে তাকায় তার পানে লিলি। মুখ কি নিজ দিকে করেই রাখবে? তাহলে বুঝবে কিভাবে ছেলে অন্ধ নাকি খোড়া? বিস্মিত হওয়ার রেশ চোখে ঠাঁই বজায় রেখল লিলি জিজ্ঞেস করল, আপনি আপনি এখানে কি করে? কি অবান্তর কথা জিজ্ঞেস করছো? এখানে আমি ছাড়া আর কে থাকার কথা? আজব। বিরক্তি নিয়ে প্রশ্ন ছুড়ল শাহেদ লিলির কাছে। মানে আপনি আমাকে দেখতে এসেছেন? তবুও যেন লিলি বিশ্বাস যাচ্ছে না শাহেদের বিরক্তিতে ছেয়ে যাওয়া মুখের কথা। এখনো ড্যাবাড্যাব করে তাকিয়ে হতভম্ব হওয়া তার মুখমণ্ডল জুড়ে। কেন, কোন সমস্যা আছে কি? শাহেদের প্রশ্নের উত্তরে এবার দায়সারা ভাব নিয়ে কাঠখোট্টা গলায় উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই আছে।
শাহেদ যেন সেটা আমলে নিল না, উল্টো সে আরো আগ্রহ নিয়ে সমস্যার কথাটা জানতে চাইল। তা সেটা কি জানতে পারি? আপনাকে আমি বিয়ে করব না। কিন্তু লিলির বজায় রাখা শুষ্ক ও লাবণ্যহীন কঠোর জবাব। সে বিয়ে করবে না, ব্যাস এটুকুই। আগে পিছের কারণ জানাতে অনাগ্রহ দেখা গেল, কিন্তু শাহেদও কম যায় না। জানবেই এই কাঠখোট্টা মেয়েটার কেন এত অমত তাকে বিয়ে করার। কেন আমার মাঝে কোন কমতি আছে কি? এত চাপাচাপি শেষে মুখ খুলল লিলি। না, তবে আপনার আচরণ আমার কাছে ভালো লাগেনি। যার অন্যের অনুভূতি নিয়ে মজা করার স্বভাব, তাকে বিয়ে করা মানে নিজের জীবনকে মজা বানানো। এমন ব্যক্তির সাথে বিয়ে করা যায়? আপনিই বলুন তো। লিলিকে নেহাতি ছোট ভেবেছিল শাহেদ, অথচ জ্ঞান বুদ্ধি ভালোই তার প্রেয়সীর। জীবনকে উপলব্ধি জ্ঞান, ভালো মন্দ কিসে জ্ঞান আছে বলতে হয়। সেসব ভেবে স্মিত হাসল শাহেদ। অতঃপর লিলির প্রশ্নের প্রত্যুত্তরে ক্লিয়ারেন্স দিয়ে সে বলল, আসলে আমি তখন তোমার সাথে কথা বলার জন্য এমন করেছিলাম। তোমাকে আমি প্রথম দেখেছি ইমনের বাড়িতে, তারপরে তোমার পিছু নিয়েছি একটু কথা বলবো ভেবে। কিন্তু কি বলে কথা শুরু করব খুঁজে না পেয়ে চুরির কথাটা বললাম। তবে এখনো বলবো, তুমি আমার মূল্যবান জিনিস চুরি করেছ, আর সেটা আমি ফিরতে চাই। আবারও কাঁদিয়ে দিল তার প্রেয়সীকে শাহেদ। তবে মিটিমিটি হাসছে এবার সেটা দেখে। মেয়েটা যতই বুদ্ধির ধারী হোক না কেন, বাচ্চামো আছে বলতে হয়। আসলে সকল মানুষের ভেতরেই বাচ্চামোর একটা স্বভাব আহ্লাদ রয়েছে, যেটা প্রকাশ পায় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্নতা নিয়ে। লিলি পুরো কথাটার তাৎপর্য না বুঝে শেষের কথাটাই আটকে ধরে কান্না করে বসল, আর ক্রোধনরত অবস্থায় বলল, সত্যি বলছি আমি আপনার কিছু চুরি করিনি। আর চুরি করে থাকি যদি তাহলে বলুন, কি চুরি করেছি। আমার কাছে না থাকলেও যেভাবে হোক আপনাকে সেটা ফিরিয়ে দেব। ক্রোধনরত মুখে নাক টেনে টেনে বলা লিলির মুখ পানে শাহেদের চক্ষু বাঁধনহারা হয়ে অবাধে ঘুরে ফিরে চলছে। চোখ মুখ অল্পতেই ফলে ফেঁপে উঠছে কান্ডিনের ফলে। লালচে আভা ছড়িয়ে নাকের ডগায়। দ্বিরুক্তি করে শাহেদ বলল, না, তুমি সেটা এখন দিতে পারবে না। অবশ্য তোমার কাছেই আছে জিনিসটা, তবে আমাকে বিয়ে করার মাধ্যমে দিতে পারবে সেটা। বিয়ে করার সাথে চুরি করা জিনিসটার সম্পর্ক কি? ভ্রু কুঁচকে অবাকান্বিত হওয়া চক্ষুদয় ছোট ছোট করে জিজ্ঞেস করে লিলি। আছে আছে, তবে সেটা এখন বলবো না। সময় হলেই নিজেই জানতে পারবে। আসি এখন। লিলির কাছে বিদায় নিয়ে চলে গেল শাহেদ। আর তার যাওয়ার পানে একধানে তখনও ভ্যাবলাকান্তের মতো চেয়ে লিলি। কোনোভাবেই বিয়েটা আটকাতে পারল না লিলি। আটকাবেই বা কিভাবে? কোন দাবি দাওয়া না চেয়ে নির্বিঘ্নে লিলি ও শাহেদের বিয়েটা সম্পন্ন হলো। যেখানে বাপ ছাড়া মেয়েকে কেউ নিতে চায় না, মেয়ে যত সুন্দরীই হোক না কেন, সেখানে এমন দাবিবিহীন মেয়ে পার করাতে যেন আকাশের চাঁদ হাতে পেলেন লিলির মা। দোতলা অট্টালিকার পুরোটাই শাহেদের। সে একা থাকাতে বেশি একটা আসবাবপত্র ছিল না বাড়িতে। তবে এখন নতুন সদস্য সঙ্গিনী হিসেবে লিলি এসেছে, তাই রুমটাকে সুন্দর করে নতুন আসবাবপত্রে সাজিয়েছে। এতে অবশ্য মামার ছেলে মেয়েরা সাহায্য করেছে, যারা সবাই তার ছোট। বাবার আত্মীয় বলতে কেউই নেই। যাও অল্প স্বল্প ডালে খালে আছে, অর্থাৎ সকলে বিদেশে অবস্থানরত, কেউই কারো দিকে নজর দেওয়ার সময় পায় না। বাসর ঘরে বসা লিলির মন দুরু করে কাঁপছে। না জানি তার মতবিরুদ্ধ হয়ে জোর খাটায় শাহেদ। তার ওপর স্বামীর অধিকার দাবি আদায় করতে চড়াও হয়। প্রতিটি মেয়েরই এই সময়টা নিয়ে শত শত জল্পনা কল্পনা থাকে মনে মনে। অনেকের সেটা বাস্তবিত হয় কিংবা জলাঞ্জলি দিতে হয় এই মধুর ফুলশোভিত সজ্জাতে। এমন সময় শাহেদের আগমন ঘটায় নড়েচড়ে বসে সে। বাড়িতে কেউ নেই, সকলে চলে গেছে তাদের একান্ত সময় উপভোগ করতে দিয়ে। লিলি বিছানা থেকে নেমে এসে শাহেদকে নিচু হয়ে সালাম করতে নিলে তখন শাহেদ হালকা ধমকে ওঠা গলায় বলল, এত জ্ঞান ভরা মাথায় অথচ এটা নেই যে
পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। এই হালকা ধমকেই লিলি খানিকটা কেঁপে উঠল। এমনি বুক কাঁপছে, আবার ঘুমুট বাঁধা পরিবেশে শাহেদের ধমক বেশ কঠোর শোনাল। আর সালাম করার বিষয়টা অবশ্য লিলি জানে, তবে পাশের বাড়ির ময়মুরুব্বি দাদি তাকে এটা করতে বলেছেন। এখন তো আর শাহেদের সাথে তর্ক করতে পারে না, আর দাদির বলা কথাটা বলতে মন সায় দিচ্ছে না। তাই তার হ্যাঁতে হ্যাঁ মিলানোর প্রেক্ষিতে চুপ থাকাই শ্রেয় মনে করল লিলি। এদিকে লিলিকে চুপ থাকতে দেখে শাহেদ ভাবল, আবার মনে হয় লিলির মন খারাপ করে দিল সে। তাই মন ভালো করতে বিছানায় নিয়ে বসিয়ে বলল, আচ্ছা, আমার সম্পর্কে কি কি জানো তুমি? একে তো বিয়েটা লিলি করতে চায়নি, অন্যদিকে বিয়ে না করতে চাওয়ায় শাহেদের বিষয়ে জানার আগ্রহ হয়নি তার। তাই শুধু এতটুকুই জানে ছেলে চাকরি করে। লিলিকে চুপ থাকতে দেখে শাহেদ নিজেই নিজের সম্পর্কে তুলে ধরল। তুমি কি জানো আমার বাবা মা নেই? লিলির নরম তুলতুলে দুহাত বন্দি শাহেদের পুরুষালী দুহাতে। শাহেদের বাবা মা না থাকায় যেন তার হৃদয় পোড়াচ্ছে। কেমন যেন এক মায়া অনুভূত হচ্ছে তার জন্য। দুচোখ বোধ হয় ভিজেও উঠেছে। শাহেদ তার অভিব্যক্তি বুঝতে পেরে দুহাত ছেড়ে নিজের বুকের সাথে লিলির পিঠ ঠেকিয়ে চিবুক রাখল লিলির কাঁধে। অতঃপর বলতে লাগল, আমার বাবা মা মারা যায় আমি যখন কলেজে উঠেছি, তখন অ্যাক্সিডেন্টে। তাও আমি অন্যের মাথায় বোঝা হইনি। বাবার ব্যাংকে আমার জন্য রেখে যাওয়া অর্থ দিয়ে লেখাপড়া শেষ করি। মাঝে মাঝে মামা মামি আসতো, দেখে যেত আমাকে। কখনো কখনো রান্না করেও যেত। আমি রান্না জানি বলে তারা বলতো, ছেলে হয়েও রাঁধতে পারি, খুবই কষ্টের দৃশ্য। আরও বলতো জীবনে অনেক কষ্ট করেছি। কিন্তু আমি তখন বলতাম কষ্টগুলো একদিন সকল সুখের উৎস আমার জীবনে সুখ বয়ে আনবে। আর সেই সুখ আমি এখন পেলাম তোমায় পেয়ে। লিলির কাঁধ ভিজে গেছে শাহেদের ওষুধে। ছেলেরাও কান্না করে, হয়তো সকলের সামনে সেটা প্রকাশে পায় না। কেবল নিজের একান্ত মানুষটার কাছেই সেটা দৃশ্যত হয়। শেষ কথায় লিলি তার দিকে ঘুরে তাকায়। শাহেদের দুহাতে এতক্ষণ যাবৎ পেট আঁকড়ে ছিল, তারা এখন লিলির কটিদেশে বিচরণ করছে। দুচোখের শুভদৃষ্টিতে এক প্রগাঢ় ভালোবাসার বিচ্ছুরণ ঘটল। লিলি নিজের সাথে হওয়া প্রতিজ্ঞা ভুলে শাহেদের দৃষ্টিতে আটকা পড়ে। নিজ হাতে মুছে দেয় শাহেদের অশ্রুসিক্ত চক্ষুদয়। লিলির নরম হাতের স্পর্শে শাহেদের ভেতরে লুকায়িত থাকা এতদিনের নিষিদ্ধ চাওয়ার বিচ্ছুরণ ছুটে যায় রক্তকণিকায়। শাহেদ তার এক হাত নিয়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। আন্দোলিত হয়ে ওঠে লিলির বক্ষপিঞ্জরে তার ছোঁয়ায়। লজ্জিত চোখ নামিয়ে আনে শাহেদের দিক থেকে। তার লজ্জা পাওয়া দেখে নিজের ভেতরকার চাওয়াগুলো দমিয়ে রেখে শাহেদ স্মিত হেসে বলল, আজ না হয় গল্প হলো, তোমার অজানাকে জানা হলো, সাথে আমারটাও। দুজনের অনুভূতি, আত্মা যখন এক হবে তখন না হয় শরীরেরও মিলন হবে। মায়ের পারদ বোধ হয় বাড়াতেই থাকবে শাহেদ। এত সুন্দর করে কি কেউ বুঝায়? সেই কথার আর ভাবানুবাদে গেল না লিলি। এই গল্প, সেই গল্প করতে করতে ঘুমিয়ে গেল লিলি তার প্রেমিক পুরুষের বুকে। পাখির কিচিরমিচির সুরেলা সঙ্গীত যেন ঘুম ভাঙার আহ্বান জানান দিচ্ছে। সকালে নিজেকে স্বামীর বুকে আবিষ্কার করে যেন স্বর্গসুখ পেল লিলি। মিষ্টি হাসি দিয়েই সকাল শুরু হলো। আর সেই হাসিতে শাহেদকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে লিলি তাড়াহুড়ো করে উঠতে গেলে নিজের শরীরের আঁচল শাহেদের পিঠের নিচে পায়। লিলির অসহায় করা মুখ দেখে নিজের হাসিটা কোনো মতে চাপিয়ে রাখল শাহেদ। অথচ রাগী কণ্ঠে বলল, কেমন মেয়ে তুমি, নিজের শাড়িটা সামলে রাখতে পারো না? এবার বোধহয় হাসি করা মুখটা অমাবস্যার গুমোট অন্ধকারে ছেয়ে গেল। কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে গেছেন রামসন্না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। দ্রুত শ্বাসের ওঠা নামার সহিত ভীত হওয়া ভঙ্গি নিয়ে নিজেকে সত্য প্রমাণের দাবি করে লিলি। কিন্তু শাহেদ যেন অনর লিলির দাবিকে মিথ্যে প্রমাণের ভিত্তি করে প্রশ্ন তুলে ধরে, তাহলে কি আমি ইচ্ছে করে তোমার সাথে এমনটা করেছি?
আমাকে এতটাই নীচ মনের ভাবো তুমি? এবার হেঁচকি তুলে কান্না করতে করতে লিলি বলল, আপনাকে কি করে বুঝাই? আমি শাড়িতে অভ্যস্ত নই, তাই এমন হয়ে গেছে। অভ্যাস করতে হবে, সারা অঙ্গে জড়িয়ে রাখতে হবে। বিয়ের পর মেয়েদের এটাই আগে শিখে নেওয়া উচিত। শাহেদের দিকে তাকালো এবার লিলির নত হয়ে থাকা মুখখানা। অশ্রু বৃষ্টিতে ভিজে আখি যুগল রক্তাভ ধারণ করেছে। ঘন পাপড়িগুলোও ভিজে জুবুথুবু হয়ে আছে। শাহেদের বুকে বয়ে গেল মৃদু কম্পন। শাড়ি নিয়ে মজা করাটা বোধহয় একটু বেশিই হয়ে গেছে বুঝি ভেবে দীর্ঘশ্বাস ফেলে লিলিকে নিজ বাহুবন্ধনে আঁকড়ে ধরে বলল, আচ্ছা থাক, হয়েছে এবার। আমি আবারও বোধহয় দুষ্টুমি করতে গিয়ে তোমার মনে আঘাত দিয়ে ফেললাম। আপনি বিয়ের প্রথম দিনও এমন একটা জঘন্য মজা করতে পারলেন। ছাড়েন, ছাড়েন বলছি। থাকবো না, আমি চলে যাব। অভিমানের ক্লেশে ক্লেশিত হয়ে রাগের বহিঃপ্রকাশ হিসেবে ফোপাতে শুরু করে দেয় লিলি। বিছানার সম্মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় কথাবার্তা চলছিল বিদায় লিলির মুচড়ামুচড়িতে শাহেদ তাকে সহ বিছানায় শব্দ করে পড়ে গেল। বিছানাতে পড়েও লিলির ধাক্কি গেল না। বাধ্য হয়েই তার দুহাত বিছানাতে শক্ত করে চেপে ধরল শাহেদ আর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেগী কণ্ঠে বলল, তোমাকে যে কান্না করলে এত মোহনীয় লাগে। কি করব বলতো? তোমাকে কাঁদাতেও মন চায়, আবার কাঁদলে বুকের মাঝে ব্যথারও আভাস পাই। এজন্য একটু মজা করে কাঁদাই। তবে তুমি তো দেখছি একেবারে কান্না করে বুক ভাসাও। বলে ফিক করে হেসে ফেললে লিলি আবারও ঠোঁট ফুলিয়ে কান্না করে দেয়। তা দেখে শাহেদ বিড়বিড় করে বলে, না, এভাবে আর থামানো যাবে না, আর না সে আমাকে সংযত থাকতে দেবে। চোখ বোঝা অবস্থায় কান্না করতে থাকা লিলি নিজের অধরে অপর অধরের বিচরণ পেয়ে যেন শিহরিত হয়। সারা শরীরে বয়ে গেলে শিরশির করা ভাব, যেমনটা ঠান্ডা বাতাসের পরশে এলে অনুভব হয়। এটা তার কাছে প্রথম ও নতুন অনুভূতি, তাও স্বামী নামক পুরুষের কাছ থেকে পাওয়া। কিছুক্ষণ আগের রাগ কান্নার সময়কাল ভুলে কখন যেন সে নিজ হাত ডুবায় শাহেদের চুলে। শাহেদও ভুলে গেল নিজ দেয়া বাসর রাতে সেই অঙ্গীকারকে। আদরে আদরে লেপ্টে দিল প্রিয়তমাকে নিজ ভালোবাসার পরশে। লিলির বাধাগুলো যেন হারালো অচিন কোন এক পথ ধরে। মোহ ভুলানো ভালোবাসা, আদরে করা ঘোরের নেশা। মেতে থাকতে চায় অঙ্গ জুড়ে, বিচরণরত স্পর্শের গভীরে। কথায় আছে, পশুর সাথে থাকলেও একটা মায়ের জন্মে যায়। সেখানে যদি মানুষ হয় তাহলে তো তার প্রতি জন্মায় ভালোবাসা, আবেগ। শাহেদের কেয়ার, ভালোবাসা সবকিছুই খুব তাড়াতাড়ি লিলির মনে জায়গা করে নিল। শ্বশুর শাশুড়ির আদরবিহীন সংসারে একাকিত্বটা শাহেদ বুঝতে দিল না। মাঝে মধ্যে মামা মামির সাথে দূর সম্পর্কের আত্মীয় স্বজন দেখা করে যেত। এদিকে কখন যেন মায়া থেকে ভালোবাসা হয়ে গেল সময়ের স্রোত ধরে, সে কথা শাহেদকে আর বলা হলো না। প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে যখন তাদের বিবাহবার্ষিকী দিনের পদার্পণ ঘটবে তখনই ঘটল অঘটন। তাও আবার একসাথে দুটো। দিনটি ছিল বাঁধনহারা বাদল দিন। বৃষ্টিস্নাতে ব্যস্ত লিলির চিবুক বেয়ে প্রতিটি ফোঁটারা নিম্নে স্পর্শ করার আগে তাদের লুফে নিচ্ছে শাহেদের ওষ্ঠ। লিলির লজ্জিত দৃষ্টি তখন ইতিউতি করছে। নরম হাতে ছোট ছোট ধাক্কায় সরানোর বৃথা চেষ্টা করতে যেয়ে আটকে যায় তারা শাহেদের বলিষ্ঠ হাতে। দুহাত পিছনে মুচড়ে রেখে পিঠে চলছে ভালোবাসার অবাধ স্পর্শ। আচমকা তখন শাহেদ লিলির কানে ফিসফিস কণ্ঠে অধৈর্য গলায় বলল, আজ কেন জানি তোমার ওষ্ঠে নিজেকে ভালোবাসার কথা শুনতে ইচ্ছে করছে। জানি না মন কেন এত উত্তাল হয়ে আছে। বলবে কি সেই অমৃতবাণী? শাহেদ কি শুনতে চাচ্ছে সেটা জানে লিলি। আর সেও তো বলবে বলবে করে আর বলার সুযোগ পায়নি, হয়তো বা সেটা হয়ে ওঠেনি। তবে অপেক্ষারত ছিল তো সে তার স্বামী নামক প্রেমিক পুরুষটাকে ভালোবাসার মধুর বাক্যটা শোনাবে। কিন্তু আজ কাঁপা কাঁপা গলায় একবার বলতে যেও বলল না সে কথা লিলি। মনে মনে ছক কষল তাকে সারপ্রাইজ দেওয়ার।
ভোরে তার বুকে মুখ লুকিয়ে উল্টো বলল, তোমার মনে আছে, তোমার একটা জিনিস চুরি করার অপবাদ দিয়েছিলে আমাকে। সেই জিনিস বলেছিলে বিয়ে করার মাধ্যমে তোমাকে ফেরত দেওয়া যাবে। সেটা আমি ফেরত দেব, তাও সুদ আসল সমেত। মায়া মহব্বতের সাথে এখন আপনি থেকে তুমিতে পরিণত হয়েছে সম্বোধন। আরে আমি তো আসলে সেদিন। লিলি নিজ ওষ্ঠ দ্বারা বন্ধ করে দিল শাহেদের অব্যক্ত বাণী। হয়তো সেই স্পর্শ তার মায়াবিনী, তাই সে ও আর ব্যক্ত করার আগ্রহ দেখালো না। ব্যস্ত হয়ে গেল চাওয়া পাওয়ার মাঝে এক ডুব সমুদ্রে, যেখান থেকে সাঁতরে বেঁচে ফেরার আশা থাকে না, থাকে তলিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। তুমি না আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা। এ ভালোবেসে আবার আমার মুখে তোমাকে ভালোবাসার কথা শুনতে চাও? দিব না তোমায় চুরি করা জিনিস, সাথে সুদে আসলে যে হার হয়েছে। দিব না, কিছুই দিব না। চলে যাব, থাকবো না তোমার মতো নাটক করা লোকের সংসারে। বলেই চিৎকার করা কান্নার এবার উচ্চস্বরে হাসিতে পরিণত হল। হাসির মাঝেও ভিজে ওঠা চোখ খুব ভালোভাবে পরিলক্ষিত। তা দেখে সবাই ভয় দৃষ্টিতে তাকায় তার পানে। মেয়েটার যা মতিগতি, পাগল না হয়ে যায় শেষে। তখন আবার অ্যাসাইলেমে দৌড়াদৌড়ি করবে। কথায় আছে, হাতি যখন গাতায় পড়ে চামচিকাও লাথি মারে। কি এটাই মনে করেছ তো? উহুম, এত সহজে তোমাকে আমি মুক্ত করে দেব? আমার মনের মধ্যে যে ভালোবাসার বীজ বপন করেছ, তার ফল এখন কে ভোগ করবে? সেই ভালোবাসার বীজ যে আস্তে আস্তে আমার পেটে বেড়ে উঠছে। তাকে কে কোলে নিবে? কাকে বাবা বলে চিনবে সে? দাও সেসব প্রশ্নের উত্তর দিয়ে যাও, তারপর না হয় মুক্তি মিলবে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে লিলিকে ধরে থাকা ব্যক্তিটি। কি, তুমি সত্যি বলছো? তুমি প্রেগন্যান্ট? নিজ উদরে হাত রেখে মাথা ঝাঁকায় লিলি, যার অর্থ সে সত্যিই মা হতে চলেছে। শাহেদ আর তার ভালোবাসার চিহ্ন তার পেটে। অথচ সেই ব্যক্তিটি আজ কিভাবে এমন করতে পারল, যেখানে নিজের সন্তানের কথাটা শুনতে পারার জন্য থাকল না, অথচ সে সারাক্ষণ একটা বাচ্চার আশা করত। তার খুব শখ হতো তার সন্তানকে সে অনুভব করবে লিলির পেটে মাথা রেখে। জন্মানোর সময় দুহাতে আগলে নিয়ে পিতৃত্বের স্বাদ নেবে। কোথায় সেই চাওয়া পাওয়ার মানুষটা? যখন তার সন্তান জানবে তার পিতা নেই, কেমন অনুভব হবে তখন বাচ্চাটার? পিতার ছায়াহীন জীবন তো শাহেদ অনুভব করেছে, কত কষ্টের জীবন হয় সেটা। তবুও কিভাবে পারল সে তাদের এভাবে ফেলে যেতে? ভাবতে ভাবতেই আবার অশ্রু বিসর্জন দিয়ে চিৎকার করে লিলি বলতে শুরু করলো, এই আর কত মজা করবে বলো না? আমি আর নিতে পারছি না। শাহেদের লাশের পাশে ভিড় করা মানুষগুলো উদ্দেশ্যে এবার লিলি খেপাটে গলায় বলতে লাগলো, সরেন সবাই। কি পাইছেন? হ্যাঁ, কি পাইছেন? ও সার্কাস দেখাইতেছে দেখে আপনারা ওর সাথে তাল দেওয়া শুরু করছেন? যান এখান থেকে, অসভ্য মানুষ কোথাকার, কই বুঝাইব ওকে। উল্টো মজা নিয়ে উস্কে দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে থেকে শেষোক্ত কথাগুলো বিড়বিড় করে বলতে লাগে লিলি। আর বাড়িতে অবস্থান করা সকল মানুষগুলো অসহায় মুখ নিয়ে তাকিয়ে থাকে লিলির পানে। সাথে তাদেরও চোখে জল এসে পড়ে লিলির আর্তনাদ করা দেখে। অপেক্ষার প্রহরগুলো বড্ড নিষ্ঠুরতম আর অনড় হয়। তাও আবার যখন দেখে প্রিয় মানুষটার জন্য প্রহর গুনতে, তাহলে তো কথাই নেই। সময়ের অপেক্ষারা তখন যেন ঘুড়ির মতো আনন্দ নিয়ে এঁকে বেঁকে আকাশে বাতাসে উড়তে থাকে। এমনই এক সময় পার করছে এখন লিলি। যখন তার প্রিয়তর জন্য অপেক্ষা করছে, তখনই সময় শেষ হবার নাম নিচ্ছে না। সুযোগ বুঝে শাহেদের মতো তাকে একদম অপেক্ষার দাবানলে পুড়িয়ে মারছে। কিন্তু আজ যে শাহেদকে খুব সুন্দর একটা সুখবর দেবার জন্য তার মন আকুবাকু করছে, তরস হয়েছে না, তাও ভালোবাসা মিশ্রণের অনুভূতি নিয়ে সেই সংবাদ তাকে ব্যক্ত করবে লিলি। তাই তো ভেবেচিন্তে কত সুন্দর করে তাদের রুমটা সে সাজিয়েছে, যাকে বলি ক্যান্ডেল লাইট ডিনার। ইস,
নতুন অতিথির আগমনের কথা জেনে শাহেদ কি তাকেও আরো বেশি ভালোবাসবে? লজ্জায় মরমে তার মরে যেতে ইচ্ছে করছে। দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল লিলি, গাল গরম হয়ে আসছে এখনই। লজ্জিত হওয়া নিয়ে কত যে কথা শুনতে হলো শাহেদের কাছে তাকে। বিয়ের এত বছর হয়ে এলো, অথচ এখনো তার লজ্জারুণ অবস্থার শেষ পরিণতি হয় না। কিছুক্ষণ পর আবারও ফোন লাগালো শাহেদের ফোনে। কারণ এর আগে ফোন দিয়েছিল, তখন শাহেদ এই আসতে একটু দেরি হবে বলেছিল, তাই বলে রাত 10টা পার করে ফেলবে। অপর প্রান্তে রিসিভ হলেই এক নিঃশ্বাসে লিলি আগে বলা শুরু করলো, আর কত দেরি হবে তোমার বলতে পারো? অপেক্ষায় আছি জেনেও এমনটা করছো না? মনে রেখ, এর ফল কিন্তু ভালো হবে না। আমি মার বাসায় চলে যাব তখন বুঝবে। আরে ভাই, আমি তো আছি, এই তো ব্রিজে আছি, তাও তুমি এমন করবে? আসার সময়টা তো দাও। ফোনটা কেটে কান থেকে সরাতে সরাতেই দূর থেকে ট্রাক আসতে দেখে এসে বাইকটা নিজের আয়ত্তে আনার চেষ্টা করল। কিন্তু হায় বিধিবাম, কপালের লিখন না যায় খণ্ডন। বাইকটা উল্টে কয়েক দফা পল্টি খেয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে যেতে লাগল। আর সে ডুবন্ত অবস্থায় কল্পনায় ভালোবাসার প্রিয়তমা স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে দেখতে লাগল। কাল রাত অবধি অপেক্ষা করতে করতে কখন যে লিলি সোফায় ঘুমিয়ে পড়েছে তা টের পায়নি। পরে সকাল সকাল কলিং বেলের শব্দে ঘুম ভাঙে, সাথে বাইরে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দেও। ভাবে হয়তো আশেপাশের কেউ অসুস্থ হবে, অথচ তখন নিজের জানে না তার জীবনের অমূল্য সম্পদগুলো হারাতে বসেছিল। একটা হাই তুলতে গেলে তার খেয়ালে আসে শাহেদ দেখি এখনো আসেনি। তাকে একা রেখে শাহেদ কখনো দেরি করে বাড়ি ফিরে না। তাহলে কিছু একটা ভেবেই দৌড়ে নিচে নামতে গিয়ে সিঁড়ি দিয়ে একবার পা পিছলাতে গেলে তাড়াতাড়ি রেলিং ধরে ফেলে। তার বুক ধকধক করছে, কোন অশুভের আভাস পাচ্ছে। যা ভাবছে তা যেন সত্যি না হয়, তাহলে সে মরেই যাবে। সম্পূর্ণভাবে নিচে নেমে দরজা খুলে স্ট্রেচারে শায়িত অবস্থায় শাহেদকে দেখতে পায়। আর তখনই পাগলের মতো প্রলাপগুলো বলেছিল, তুমি বুঝতে পারছো না কেন? সে মা হতে চলেছে, শাহেদের বাচ্চার মা। সম্পদের মালিক হবে তখন বাচ্চাটা আর লিলি। অথচ আমরা সুখে দুঃখে, অসুখে বিসুখে গাধার খাটুনি কেটেছি। তার প্রতিদান কি পেলাম? আর এখন কি না কদিনে আসা ছেমরি এসে ভাগ বসাবে, সন্তান সহ। তো এখন কি করব তুমিই বলো? নিজের স্বামীর কানে কানে কিছু একটা বলে ইতিউতি করে চারদিকে চোখ বুলিয়ে দেখলেন শাহেদের বড় মামি। এমনিতে দরজা ভিড়ানো কেউ দেখার মতো নেই, আর লিলি তো মানসিক ট্রমা দিয়ে যাচ্ছে। তাই তাকে তার মা সামলাচ্ছে, সাথে বড় বোন মিলিও তার স্বামী সন্তান নিয়ে এসে খেয়াল রাখছে লিলির। খাওয়া দাওয়া করছে না লিলি। সবাই জেনে গেছে যে সে সন্তান সম্ভবা, তাই তার মা তাকে জোর করে কিছুটা খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু বিফলে যায় সবকিছুই। না তো কিছু মুখে দিতে চাইছি, আর একটু মুখে দিলেও বমি করে পেট খালি করে ফেলছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার মা মুখে গায়ের শাড়ির আঁচল গুজে কাঁদতে কাঁদতে চলে যান। মিলি সামনেই ছিল কিছুদিন আগে সদ্য জন্মানো মেয়ে রিম্পিকে কোলে নিয়ে। এগিয়ে গিয়ে তার মেয়েকে লিলির কোলে দিয়ে বলে, এমন একটা শিশু তোর পেটে, তুই কি চাস তাকে মেরে ফেলতে? এতটুকুই ছিল লিলিকে জীবনমৃত হয়ে থাকা থেকে ফিরিয়ে আনতে। অতপর বোনের হাতে অল্প কিছু খেল সে। দুপুরের জোহরের নামাজের পর শাহেদের লাশকে নিয়ে যাওয়ার সময় হলে লিলি দৌড়ে সিঁড়ি দিয়ে আসতে গেলে আগের বারের মতো পা পিছলে যায়। তবে এবার আর দ্বিতীয়বারের মতো সুযোগ পায় না নিজেকে সামলানোর জন্য। সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম নিচে পড়ে যায়। নিমাংসের রক্তে প্রবাহিত হয় পুরো ফ্লোর। আর তার চক্ষুদয় দেখে চারজন ব্যক্তিকে খাটিয়ে ধরে তার প্রাণপ্রিয় স্বামীকে নিয়ে যাচ্ছে। অতপর চক্ষুদয় মুদে আসে দলে পড়ে অজ্ঞানতে। সত্যি করে বলতো লিলিকে কে বলছে খবরটা?
বিশ্বাস যাও, আমি তখন নিচে রিম্পির জন্য দুধ গরম করছিলাম। আমি বলিনি যে শাহেদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। মিলির কথা শুনে বেশ চিন্তিত হলেন তার মা মিসেস সালেহা। কে তাহলে এমন কাজ করল? তিনি মিলিকে না করেছিলেন যাতে শাহেদের মৃতদেহের নিয়ে যাওয়ার ব্যাপারে লিলিকে না জানানো হয়। কারণ মেয়ে এক তো পাগলামি করছে, শাহেদের সাথে নাকি বিড়বিড় করে কথা বলে আবার এই হাসছে তো এই কাঁদছে। কিন্তু যেই ভয়টা পেলেন তাই হলো সবশেষে। বাচ্চাটাকে আর বাঁচানো গেল না। অন্যদিকে লিলির অবস্থা শোচনীয়। 1-1.5 মাসের প্রেগন্যান্সির সময়টা বেশ ঝুঁকিপূর্ণ। তাই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ধাক্কাটা সামলাতে পারেনি, যার কারণে বাচ্চাটা রইল না, আবার লিলিও এখন বাঁচা মরার মধ্যিখানে ঝুলছে। দীর্ঘ 15 দিন হসপিটাল থেকে আসার পর কেমন জানি চুপচাপ হয়ে গেছে মেয়েটা। শান্ত, নীরব, মন্থরতা কাজ করছে তার মধ্যে। না আগের মতো কথা বলে, না সময় মতো খায়, আর না ঘুম যায়। জীবনটা তার কাছে বেঁচে থেকে না থাকার মতো অবস্থায় দাঁড়া করা। স্বামীর বাড়িতেই পড়ে আছে সে, তবে তার মা সাথে থাকেন এখন। মাঝে মাঝে মিলি এসে দেখে যায়। শাহেদের মামা মামিরাও থাকে সাথে। কদিন ধরে একটু তর্কাতর্কি করছেন তারা। কারণ লিলির মা কেন এ বাড়ি থাকবে? এখানে তার কি কাজ? মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতে তার লজ্জা করে না? আবার বসে বসে বিধবা মেয়ের সাথে তাদের অন্য ধ্বংস করছে। আজ বেশ উঁচিয়ে কথাগুলো বললেন শাহেদের মামি। আগে তেমন একটা উচ্চস্বরে বলেননি, কিন্তু আজ না বলে থাকলেন না। কথাগুলো ধীরস্থির হয়ে বসে থাকা লিলির কানে গিয়ে তার হৃদয় নাড়া দিয়ে ওঠে। তবে সব নয়, শুধু বিধবা শব্দই তাকে চারদিক থেকে আচ্ছন্ন করছে। শরীরটা কেমন অসাড় হয়ে আসছে। বুক চিরে চোখ বেয়ে রক্তক্ষরণ হতে চাইছে। ঘোলা চোখ একবার শুধু ঝাপটালো, তাতে নোনতা পদ্ম পুকুর থেকে উথলে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিরলসভাবে উঠে দাঁড়িয়ে রুম ছেড়ে নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। মামি, আপনাকে আর কষ্ট করে আমাদের খাওয়াতে হবে না। আমি কোনোভাবে খাবার জোগাড় করে নেব। সবসময় সুন্দর আচরণ করা লিলিকে তিনি দুনয়নেও দেখতে পারতেন না। সেটা শাহেদ থাকতেও আর আজও। তবে শাহেদ থাকাকালে নীরবতা পালন করলেও আজ আর তেমনটা রইল না। লিলিকে তার কোন কারণ ছাড়াই অপছন্দ। তাই রাগান্বিত স্বরে বলে উঠলেন, তা কিভাবে শুনি? বেশ্যাগিরি করে জোটাইবা? হতবিহ্বল চোখে তাকায় মামির দিকে মিসেস সালেহা। মুখরা করার যতটুকুও নেই। এদিকে লিলির মধ্যে বয়ে গেল আগুনবিহীন উত্তাপ। কান দিয়ে যেন ধোঁয়া ছুটছে। এই সেই মামি যাদের কথা বলে শাহেদের মুখ উজ্জ্বল হয়ে উঠত। ভাবনাগুলো কেমন যেন মলিন হয়ে এলো। চোখেরা জ্বালাপোড়া করলে সহন হয়ে গেল। কারণ সামনে থেকে এই সপ্তাহের নিত্যদিনের সঙ্গী হতে চলেছে। আপনি এভাবে কেন বলছেন বেআইন? নরম গলায় জিজ্ঞেস করলেন মিসেস সালেহা। তবে মামির স্বর নরম হলো না। গলায় তেজের রুক্ষ ভাষা নিয়ে বললেন, তো কিভাবে বলতাম? আপনার মেয়ে তো ঘুটে কুড়ানি। সে নাকি আবার খাবার জোগাড়ের বড়াই দেখায়। বড়াই দেখালো কোথায়? আপনিই তো বললেন বসে বসে আপনাদের অন্য ধ্বংস করছে। তাই আর বসে না থেকে নিজের অন্য নিজেই জোগাড় করে সেগুলোই ধ্বংস করুক। মিসেস সালেহার হাসি মুখে শেষ উত্তর যেন মামির গায়ে আগুন ধরিয়ে দিল। এবার তিনি বলেই ফেললেন, তাহলে বাড়ির বাইরে গিয়ে করুক। বাড়ির ভিতরে কোনো নষ্টামি চলবে না। নিজ স্বামীর ভিটা থেকে মেয়েদের বিদায় কেবল লাশ হয়ে বের হয়, তাছাড়া নয়। কিন্তু লিলিকে বের হতে হলো তার জীবন্ত অবস্থায়, তবে সে তো বেঁচে থেকে মৃত সমান। তাই তার অনুভূতি ছিল শূন্যতর, নির্জীব, নিষ্প্রাণ। তবে ভালোবাসার মানুষটার স্মৃতি তো সেই বাড়ি জুড়েই ছিল। সেজন্য কষ্টানুভূতি খুঁচাত বুকে, কিন্তু যেখানে তার অস্তিত্বটাকেই ধরে রাখতে পারল না, সেখানে এই কষ্টকে মাটি চাপা দিতে হলো। এদিকে তার মা মিসেস সালেহা রেগে আছেন, কেন লিলি নিজ ইচ্ছেতে স্বামীর বাড়ি ছাড়ল? সেখানে তারও তো অধিকার আছে।
কিন্তু লিলির কথা, যেখানে তার স্বামী নেই সেখানে তার সম্পদে কিভাবে অধিকার হয়? আবার মামা মামিদের সাথে জড়ও করা যাবে না। স্বামী হলো স্ত্রীদের শক্তি। লিলি কিভাবে তার স্বামী নামক শক্তি ছাড়া লড়াই করবে? এসব যুক্তি শুনে মিসেস সালেহা দমে গেলেন। নিরস্ত্র সৈনিকের মতো ফিরে এলেন পুরানো জীবনে, যেখানে আগের থেকেই ছিল দারিদ্র্য, দুর্দশার পরিবেশ। তবুও লিলি চেষ্টা করে কয়েকটা টিউশন জোগাড় করল ইমুর মাধ্যমে। এসে যে কয়েকটা টিউশনে মেয়ের জীবনপাঠ ভালোই চলে যাচ্ছিল। কিন্তু মেয়ে মানুষের জীবন বড়ই গাছের মতো, সবাই এসে দিল ছুঁড়ে। কয়েকদিন পর থেকেই ঘটক আসা শুরু করে। আবার কিছু বয়োজ্যেষ্ঠরা এসে নানা ধরনের মন্দ মন্তব্য করতে লাগলেন। মেয়ে নাকি বাইরে পড়ার নাম করে কুকীর্তি করে বেড়ায়। এসব মেয়েকে সমাজে রাখলে অন্যরাও দেখে দেখে তা শিখবে। পাড়ার ছেলেপেলেরাও সুযোগ পেয়ে তাকে পথে ঘাটে হেনস্থা করে। এসব যখন সহ্যের বাইরে চলে যাচ্ছিল দেখে লিলির মা তখন তার বিয়ে ঠিক করেন। তাও আবার বয়স্ক লোকের সাথে, যার এখন নাতি নাতনি হওয়ার সময়। মায়ের এমন কর্মে বেশ ক্ষুব্ধ হল লিলি। কোনোভাবেই তার মাকে দমানো গেল না। তাই সে মিলির বাসায় এসে পড়েছিল টিউশন ছেড়ে দিয়ে। কয়েক মাস সেখানে থেকে গেল, যে পর্যন্ত তার গ্রামের পরিবেশ ঠান্ডা না হয়। এভাবেই কেটে গেল ভালোবাসার মানুষ সাহেববিহীন জীবন। ধপ করে মাটিতে বসে এত বছরের জমিয়ে রাখা কষ্টের অশ্রু ছেড়ে দিল লিলি। বেদনারা যেন আজ ছুটি পেয়েছে তার হৃদয় নামক বন্দিশালা থেকে। নির্মম সত্যটা যেন আজ বলতে চাইছে, ভালোবাসার মানুষ বিহীন তুমি নিঃস্ব। মেজবাগ পার্কের বেঞ্চ থেকে উঠে গিয়ে সবুজ ঘাসে লিলির সামনে বসে জড়িয়ে ধরল। হুট করে জড়িয়ে ধরায় কান্না থেমে গেল লিলির। মনে পড়ে গেল শাহেদ তাকে ক্রোধনরত অবস্থায় এভাবে জড়িয়ে ধরে কান্না থামাত। কিন্তু এ তো তার ভালোবাসার শাহেদ নয়। তাহলে কেন ধরবে? ভেবেই জোরে ধাক্কা দিল মেজবাকে। লিলির ধাক্কায় তার ডান হাত গিয়ে পড়ল ঘাসের মাঝে থাকা ভাঙা কাচের টুকরাতে। ব্যথায় মুখ বিকৃত হয়ে শব্দ করে উঠল। লিলি হকচকিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল তার বোধগম্য করতে পারল না কিছু পল। রক্তের ফোয়ারায় সবুজ ঘাস লাল রঙে তলিয়ে গেল। যখন বুঝতে পারল তার দ্বারা কেউ আঘাত পেয়েছে, তখন তাড়াতাড়ি করে অপর ব্যক্তিকে ধরে উঠিয়ে বেঞ্চে বসালো লিলি। নিজের সাথে আনা ভ্যানিটি ব্যাগ থেকে প্রাথমিকভাবে চিকিৎসার সরঞ্জামের মাধ্যমে কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করল। বারবার বলছি দূরে সরে যান আমার থেকে। আমি এক জ্বলন্ত অগ্নিশিখার ন্যায়। আমার কাছে যে আসবে জলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই বিনীত অনুরোধ, আমার সাথে নিজের জীবন জড়াবেন না। কথাগুলো নম্রস্বরে বলে ওঠে চলে যেতে নিলেই তার হাত টেনে ধরে মেজবা। পিছনে ফিরে অবাক দৃষ্টিতে তাকায়, যার অর্থ এত বলার পরও ছেলেটার মাথা ঠিক হলো না। সেই দৃষ্টি উপেক্ষা করে মেজবা দৃঢ়তার সঙ্গে বলল, জীবন একটাই, আর সেই এক জীবনে ভালোবাসা একটাই বেসেছি। আর সেটা হলো তুমি। একবার যখন জড়িয়ে গিয়েছি তখন আর পিছু হাটে যাওয়ার মানুষ আমি নই। এখন থেকে তুমি আমার আপন থেকেও আপনতর, তাই তুমি করে বলবো। বলেই হতভম্ব লিলির গালে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। আর তা লিলি কিছু বুঝে ওঠার আগেই। অতঃপর তার হাত ছেড়ে দিয়ে পার্কের গেট দিয়ে চলে যায়। লিলি ঠাই সেখানেই দাঁড়িয়ে থাকে আর এলোমেলো মাথায় পরিকল্পনা করতে থাকে মেজবার থেকে পিছা ছুটানোর। আজ যা করল সে তাতে লিলির মন চাচ্ছে দ্বিতীয়বার মেজবার গালে থাপ্পড় নয়, জেল হাজত করাতে। সকালের টিকিটেই লিলি নিজ বাড়িতে পদার্পণ করল। আসতে মন চায়নি অবশ্য। গ্রামীণ জনপদের পরিবেশ তো বলার কিছু রাখে না যে তাকে কি নজরে দেখে সবাই। তবুও আসতে হলো মেজবার কারণে। মন ক্ষুণ্ণ হয়ে আছে রিম্পির জন্য। মেয়েটার সঙ্গ তার ভালো লাগে, তাও আবার বিশেষ করে মন খারাপের সময়টাতে। মিলি ফোন করে বলল, তোর নাকি ওদের ওখানে থাকতে ভালো লাগছিল না, তাই এসে পড়লি। তা কি এমন হয়েছে সত্যি করে বলবি?
কারণ হঠাৎ করে ভালো না লাগার কারণ ওখানে তৈরি হওয়ার মতো নয়। মনে হচ্ছে অন্য কিছু ঘটনা সেখানে জড়িত। মিসেস সালেহা সন্দেহের নজরে মেয়েকে পরখ করছেন। এক জায়গা থেকে মাত্র আসছি, এর মধ্যে তুমি আবার শুরু করো না। এখানে তো সবার আগে তুমি অশান্তি শুরু করো। উচ্চস্বরে কথাগুলো বলে রাগান্বিত হয়ে গটগট করে চলে গেল সে নিজের রুমে। একতলা ছাদযুক্ত পাকা বাড়ি, স্বামীর রেখে যাওয়া একটু ভিটেমাটিতে থাকে মা মেয়ে। লিলি বেশ গুছানো ধরনের মেয়ে, তাই তার রুমে সবকিছু পরিপাটিই পাওয়া যায়। নিজ রুমে গিয়ে এক সেট সাদা সালোয়ার কামিজ নিয়ে লাগোয়া ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে ভিজে কাপড় চোপড় উঠানের দড়িতে রোদ দিতে গিয়ে দেখে পাশের বাড়ির খালাম্মা তার মায়ের সাথে বসে পান চিবুচ্ছে আর কথা বলছে। আসা মাত্রই অত বেশি প্রতিবেশীর পাদচারণ শুরু হয়ে গেল। শান্তি আর মিলেছে, যেখানে সে অশান্তির মাঝেই বসবাস করছে। এর মধ্যে মহিলাটির নজর তার উপর পড়ে। দেখেই হাত ছেড়ে ডাক দিলেন। অগত্যা তাকে যেতে হলো মহিলাটির সামনে। ঘি যতটুকু লিলি শুনতে পেল, তা তোমার ছোট মাইয়েরারে কি আবার বিয়ে দেনের কোন ইচ্ছা নেই? আর কত ঘরে বহায় রাখবা? একে তো মাইয়া মানুষ করিতে বুড়ি, হের উপরে আবার বিধবা। গ্রাম হোক কিংবা শহরাঞ্চল, সব জায়গাতেই মেয়েদের কথার এখনো কোনো মূল্য দেওয়া হয় না। তারা পুরুষ মানুষের পদতলেরই যজ্ঞ মনে করে সকলে। হাজার হোক মেয়ে মানুষ শিক্ষিত বা অশিক্ষিত, তারা পুরুষের সংসারে গিয়ে সেই ঝুলো গুতাতেই হবে। আর সেটা যৌবনে থাকতেই হতে হয়। কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ এই তথ্যটা এখনো কিছু কিছু উন্নত শহরাঞ্চলে বহমান। না হলে নারী হয়ে গেলে বুড়ি থুরথুরে চামড়ার মহিলাদের কেউ বিয়ে করতে চায় না। জোয়ান থেকে বুড়ো সকলেই চায় নবযৌবনপ্রাপ্ত কিশোরী মধু পান করতে। বয়স্ক খালাম্মার কথার পিঠে লিলির করা জবাব। কুড়িতে যখন বুড়ি, তখন তো দেখতে গেলে আমি কুড়ির ওপরে। তাহলে এই বুড়ি মায়ের জন্য আপনাদের এত চিন্তা করে ঘুম হারাম করতে কে বলেছে? দেখছনি তোমার মায়ের কারবার, মুখে মুখে কেমতে তক্ক করে। এমন কথায় লেগা তো মাইয়ারে আরো আগে বিয়া থা দিবার পারবা না। বলেই প্রতিবেশী খাল্লামা মুখ বাঁকিয়ে চলে গেলেন। তখন মিসেস সালেহা রেগে গিয়ে লিলিকে বললেন, এমনটা না করলেও পারতি। সমস্যা কি? ভাবি তো সত্যিই বলেছে। আর কতদিন এভাবে পার করবি? একটা লতারও কোনো কিছুর উপর ভর দিয়ে চলতে হয়। আর পৃথিবীতে মেয়ে মানুষরা তো স্বামী ছাড়া অচল। মায়ের কথায় কিছুই বলল না লিলি। নিশ্চুপ, নিরলস ভঙ্গিতে পা বাড়ালো নিজের কক্ষের দিকে। তা দেখে মিসেস সালেহা নীরবে দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে গেলেন। আজ রান্না চাপাতে হবে হাঁড়িতে। এতদিন মেয়ে ছিল না বলে একবেলা রান্না করতেন, আর তাতেই সারাবেলা তার চলে যেত। কেন এমনটা করলে তুমি আমার সাথে? আমার ভালোবাসার এই মূল্য দিলে? তাহলে কেন তোমাকে ভালোবাসতে শিখালে? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। চলে তো গেলে, বেঁচে থাকার শেষ অবলম্বনও সাথে করে নিয়ে গেলে। বাবা সন্তান মিলে পরিকল্পনা করেছিলে বোধ হয়, সেজন্যই তো আমাকে ধোঁকা দিয়ে এভাবে চলে গেলে। বলতে পারো আমাকে কোন কারণে এমন শাস্তি হিসেবে জীবনমৃত বানিয়ে দিয়ে গেলে? আমি সত্যিই এত শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম? বদ্ধ অন্ধকারে শুধু আধারের ঘনত্ব বাড়ে। সেখানেই নিস্তব্ধতাকে চিরে এক বুক অভিমানের পসরা সাজিয়ে ব্যক্ত করছে নিজের ভেতরের লালিত কষ্টের কাব্যমালা। হু হু শব্দ আর নিঃশ্বাস টানার বেগতিক শব্দ চলছে সারা ঘরময়। কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই, যে ছিল তার কাছে জবাবের আশার বদলে কেবল এক ঝাঁক অভিমান ভরা প্রশ্ন করা যায়। তবুও একটু নতুন শব্দের উৎস খুঁজে পায় লিলি আবদ্ধ হওয়া চার দেয়ালের অন্ধকারের মাঝে। উৎস অনুসন্ধানে খেয়াল হয় শব্দ আসছে জানালার থেকে। তার রুমে বারান্দা নেই যে সেখান থেকে শব্দ আসবে। আর না দরজায় কারো করাঘাতের শব্দ শোনা যাচ্ছে। ফুলে যাওয়া চোখগুলো মুছে এগিয়ে বদ্ধ জানালার কপাট খুলে দেখতে পায় মেজবাকে। জীবনে আর কত অবাক হওয়া যে বাকি,
তাও এমন অবাক মনে হয় সে কখনো হয়নি। তাই তো অক্ষিযুগলের আকৃতি তুলনামূলকভাবে অস্বাভাবিক বড় হয়ে গেছে। সেখানে কিছুটা ভয়েরও আভাস দেখা যাচ্ছে। আপনি? লিলির অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে মিটমিট হাসি পেলেও ফলে যাওয়া চায়ের দিকে হৃদয়ে সূক্ষ্ম ব্যথার অনুভব হয় মেজবার। তবুও মুখটাকে হাসি হাসি আমেজে মিলিয়ে উত্তর দেয়, আমি ছাড়া কেই বা আছে গো তোমার? বিরক্তিকর ভরা শব্দে আস্তে করে জিজ্ঞেস করে লিলি, আপনি কি আমার সাথে ফাজলামি করতে এসেছেন? মেজবার মতো রসিকতা করার মানুষ রসিকতাপূর্ণ জবাব দেয়, তোমার তাই মনে হলে তাই সই। এবার রেগে কি পরিমাণ উচ্চস্বরে জিজ্ঞেস করে লিলি, আর একবার ফালতু কথা উচ্চারণ করলে দেখেন আপনার কি হাল করি। সোজাসুজি বলুন কি চাই? কেন এসেছেন এখানে? লিলির রেগে যাওয়া রক্তিম মুখশ্রী দেখে তাকে আর জ্বালানোর ইচ্ছে হলো না মেজবার, তাই এবার সোজাসুজি উত্তর দিয়ে নিজের মনোকামনার ইচ্ছে ব্যক্ত করল, তোমাকে চাই প্রিয়তমা। তাই তো ছুটে এসেছি সুদূর ঢাকা থেকে সোজা তোমার কাছেই। লিলি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালে মেজবার পানে তা দেখে ভয় পাওয়ার ভঙ্গিতে সে বলে, উহুরে, ভয় পাই তো এভাবে বড় বড় চোখ করে কেউ তাকায়? রাগে ক্ষোভে জানালার পাশে থাকাটি টেবিল থেকে পানির জগ নিয়ে সেখানে থাকা পানি ছুঁড়ে মারে মেজবার দিকে। নাকে মুখে পানি গিয়ে কাশি শুরু হয়ে যায় তার। উজ্জ্বল শ্যামবর্ণ মুখ নিমিষেই রক্তাভাব ধারণ করে। অপরদিকে পাশের বাড়ির খালাম মার্জিনী কিনা কিছুক্ষণ আগেই লিলিদের বাড়ি থেকে তর্কাতর্কি করে গেল। তার বাড়ির পেছনে দিকে লিলির জানালার পাশেই দুবাড়ির মাঝের চিপাগলিতেই দাঁড়িয়ে মেজবা। তার কাশির শব্দ শুনে সেই খালাম্মা নিজের ঘর থেকে চিল্লিয়ে বলতে শুরু করেন, ক্যাডায় রে চিপারাত, হ্যাঁ ক্যাডায়? ভয়ে আর্স হয়ে হকচকিয়ে গিয়ে লিলি জানালার ফাঁক গলিয়ে নিজ হাতে মেজবার মুখ চেপে ধরে আর ফিসফিসিয়ে বলে, চুপ, একদম চুপ। কি শুনবে, কি চুপ থাকবে? তার স্পর্শে মেজবার নিজ দুনিয়াতে নেই, এতটাই স্তম্ভিত, হতভম্ব। অথচ এর আগেও পেয়েছিল সেই স্পর্শ, কিন্তু তখনকার মতো তার তেমন অনুভূত হয়নি। লিলির অতীতকাল শুনে এখন যতটা অনুভূতি হৃদয়ে দোলা দিচ্ছে। পাশের বাড়ির খালাম্মা আর কোন সারা শব্দ না পেয়ে চুপ হয়ে গেলেন। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মেজবার দিকে তাকিয়ে নিজ হাত তার মুখে দেখে সরাতে নিবে, এমন সময় মেজবা তার হাত ধরে আটকে ফেলে। সুযোগের সদ্য ব্যবহার করে মেজবা, অগণিত ওষ্ঠ স্পর্শ করাই তাতে। লিলি চেয়েও হাতখানা টেনে ভেতরে আনতে পারে না। যতই টানাটানি করছে মেজবার পুরুষালী হাতের কাছে পেরে উঠছে না। দয়া করে ছাড়েন, আপনি এমন করছেন কেন? আল্লাহর দোহাই লাগে আর কলঙ্কিত করেন না আমায়। কান্না করতে করতে জানালার নিচে বসে পড়ে লিলি। মেজবাও ততক্ষণে তার হাত ছেড়ে দিয়েছে। আপনাদের মতো পুরুষের শুধু নারীদের শরীরই কাম্য, এছাড়া তো আর কিছু নাই। এই শরীরের জন্যই তাদের আগে পিছে ঘুরে ভালোবাসার জাহির করেন। শরীরটা পেলে তখন ভালোবাসা দুমড়ে মুচড়ে ফেলে দেন, সাথে নারীর শরীরও। বুক কেঁপে উঠল মেজবার। এত ঘৃণা ভরা পুরুষদের নিয়ে লিলির মনে। কেন? সব পুরুষ তো আর এক না। সত্যিই সে কিছুক্ষণের জন্য অনুভূতির কষাঘাতে হারিয়ে ফেলেছিল নিজেকে কিয়ৎপলের জন্য। তাই বলে তার ভালোবাসা তো শরীরে বিচরণরত নেই, এই স্পর্শ কি এতই ঘৃণার যজ্ঞ? তোমার সাহেবকেও এমনটা ভাবো? হঠাৎই কি যেন ভেবে প্রশ্নটা করে বসে লিলির পানে। না, তার সাথে আপনাদের তুলনা হয় না। সে ছিল নারীদের সম্মানের প্রতীক। সে নারীদের সমাদর করত, অসহায় দুস্থ নারীদের সাহায্য করত, এমনকি বৃদ্ধাশ্রমে আর্থিক সাহায্য করত। কথাগুলো বলার সময় অশ্রু চোখে মৃদু হাসির রেখা দেখা গেল লিলির ঠোঁটের কোণে, যেন শাহেদের সাথে থাকা স্মৃতি সম্মুখে উন্মোচিত হওয়া, বিচরণরত সারা ঘর জুড়ে। তা দেখে মেজবার বুক ছিঁড়ে যেন এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইছে। তবুও সে শক্ত মুখে বলল, তাহলে কেন সবাইকে একই কাতারে ফেলছ?
কারণ আপনাদের মতো মানুষ শরীর ছোঁয়া ছাড়া আর কিছুই পান না। ঘৃণ্য দৃষ্টিতে রাগান্বিত শব্দযুগলে মেজবার দিকে তাকিয়ে বলল কথাটা লিলি। মেজবা বুঝতে পারল লিলিকে দেখে নিজের ভেতরের আবেগ বস্ত হয়ে স্পর্শ করাটা ঠিক হয়নি। লিলি তো আর তাকে এখনো পছন্দই করে না, ভালোবাসা তো দূরের কথা। তবুও এখানে আরো কিছু আছে যা লিলি তাকে সম্পূর্ণভাবে স্পষ্ট করে বলেনি। সেই কথাগুলো তার পেট থেকে বের করতে হবে। মেয়েটাকে দেখে অন্তত ভালো করে চিনে গেছে যে মেয়েটা কিছুটা চাপা স্বভাবের, তবে সেটা কেবল অপরদের ক্ষেত্রে প্রিয়জনের কাছে সে উন্মোচিত। জানালাটা বন্ধ করে দাও, আমি চলে যাচ্ছি। সেভাবেই বসে রইল লিলি। তা দেখে ছোট্ট করে এক নিঃশ্বাস ছেড়ে চলে গেল মেজবা। জানে কথা শোনার মতো আপাতত লিলির কোন ইচ্ছা নেই, তাই তার চলে যাওয়াই শ্রেয়। লিলির আসার দিন বারান্দা বন্ধ পেয়ে মেজবা বুঝে গিয়েছিল তার বাড়ি চলে যাওয়াটা, তাই সেও রওনা দিয়েছিল সেখান থেকে সাথে সাথেই। মেজবার কাজ সেখানে বেশি দিনের ছিল না, ছোট একটা কাজ দুদিনের মতো ছিল। অথচ লিলির জন্য সে এতদিন ঢাকায় অবস্থান করেছিল। একই গ্রামের মধ্যে দুজনের বাড়ি থাকায় বেশ বেগ পেতে হলো না লিলিকে খুঁজে বের করতে। আর তারপরই দেখা করল মেজবার লিলির সাথে। তুমি কখনো দ্বিতীয়বার প্রেমে পড়েছ? দ্বিতীয়জনকে কি তোমার কাছে প্রথম প্রেমিকের মতো করে অনুভব হয়? নিশ্চুপ অপর প্রান্তের ব্যক্তি মিলি। শেষ চেষ্টা করেও বোনকে রাজি করাতে পারল না মিলি। মিসেস সালেহা তাকে দিয়ে রাজি করাতে বলেছেন লিলিকে, কিন্তু লিলি অটল কিছুতেই বিয়ে করবে না। উল্টো তাকে নানা প্রশ্ন করে চুপ করিয়ে দেয়। এবারের প্রস্তাব এসেছে বাড়ির পাশের এলাকা থেকেও, ছেলেও মোটামুটি ভালো। বলতে গেলে তার পছন্দ হয়েছে। উপরন্তু বাড়ির মেয়ে বাড়িতেই রয়ে গেল, মানে পাশের এলাকায় থাকায় যাতায়াতে সুবিধা হলো আর কি যাওয়া আসার। কিন্তু লিলি যে মানছে না, আবার হুমকি স্বরূপ বলেছে এবার যদি মিলিও তাকে জোর জবরদস্তি করে তাহলে দু চোখ যেখানে যায় সেখানে চলে যাবে, হাজার খুঁজেও পাবে না। অগত্যা ফোন কেটে দিল পরাজয় সৈনিকের মতো। ছেলেপক্ষ শুক্রবার তোরে দেখতে আসবে। মিসেস সাহেলার কথায় লিলির দায়সারা জবাব। তো আমাকে জানাচ্ছ কেন? দেখ লিলি, ঘাটতারামি করবি না। বিয়ে করবি না তো কি করবি? তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না। তুই কি চাস গলায় দড়ি দেই? তাহলে বল, তাই করি। এত জ্বালা সহ্য করতে পারছি না। এবার বেশ ক্ষেপে গিয়ে উচ্চস্বরে রাগকে জাহির করলেন মেয়ের ওপর মিসেস সালেহা। তোমার দেওয়া লাগবে না, আমি এই দিয়ে তোমাদের শান্তি দিয়ে যাই। ঘর ছেড়ে বাইরে উঠানে বসেছিল লিলি। এমন সময় তার মাকে বাইরে থেকে গেট দিয়ে বাড়িতে ঢুকতে দেখে এসেই উঠানের মাঝেই সরাসরি বিয়ের সম্বন্ধে বলা শুরু করে দেয়। দুদিন ধরে এইসব বিয়ের কথার জ্বালা সহ্য হচ্ছে না তার। আর না সহ্য করতে পারছেন সমাজের নানা কটূক্তি মিসেস সালেহা। তাই বিয়ে এবার মেয়েকে তিনি যে করেই হোক দিয়ে ছাড়বেন। আর এসব শুনে লিলিও বুঝে যায় তার মা ঘটকদের বাড়ি থেকে পাকা কথা সেরে এসেছেন। এবার আড্ডাট বেঁধে তার বিয়ে দিয়ে ছাড়বেন। কিন্তু তা তো সে হতে দেবে না। মনে যে শাহেদ গভীর ছাপ ফেলেছে, সেখানে কি করে অন্যকে ঠাঁই দেবে সে? অতপর শেষ কথা বলে লিলি নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মৃত্যু, সেটা তো মানব জীবনে পূর্ব নির্ধারিত একটা সময়। প্রত্যেক প্রাণীকেই এর স্বাদ গ্রহণ করতে হবে, যা স্বয়ং আল্লাহ তার প্রেরিত কোরআন শরীফে বর্ণিত করেছেন। তবে মৃত্যু কিন্তু আত্মহত্যা করাকে বলে না। মৃত্যু আসে আল্লাহর তরফ থেকে আজরাইলা এর রূহ কবজের মাধ্যমে। সেটাকে মৃত্যু বলা যায়। আর আত্মহত্যা মানে স্বেচ্ছায় নিজের জানকে কবজ করা মৃত্যু নয়, সেটা নিন্দনীয়, ঘৃণিত কাজ বলে আখ্যায়িত হয়। আত্মহননকারীকে আল্লাহ তাআলা কোন হিসেবের পর্যায়ে রাখেন না। সোজা জাহান্নাম অবধারিত তার জন্য। বিচারকার্য দিবসে তার কোন স্থান নেই বিবেচনার বা সমঝোতার মাঝে। এমনই একটা কাজ লিলির দ্বারা সংঘটিত হয়। তবে রাখে আল্লাহ, মারে কি এমন অবস্থা তার একটুর জন্য বেঁচে গেছে।
জন্মদাত্রী জননী তাকে এমন জঘন্য কাজ করা থেকে ফিরিয়ে আনেন। লিলিকে তখন দরজা লাগাতে দেখেই মিসেস সালেহা দৌড়ে আসেন। মায়ের মন বুঝতে পেরেছে হয়তো সম্মুখীয় দুর্যোগের আভাস। যখন তিনি দেখেন কিছু সময় অতিবাহিত হওয়ার পরও লিলির সারা শব্দ নেই, আর না মেয়ে দরজা খুলছে, তখন পাশের বাড়ির খালাম্মার ছেলেকে এনে দরজা ভাঙান। ভাগ্য ভালো খালাম্মা ও তার ছেলে বউ তখন বাড়িতে ছিল না। এসব দেখলে ঘটনাটা দ্রুত গতিতে ছড়াট সারা গায়ে। ঝুলন্ত লিলিকে নিচে নামানো হয়। ফর্সা মুখ রক্তাভায় চেয়ে গেছে। অন্যদিকে যে ছেলেটিকে সাহায্যের জন্য এনেছিলেন, তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলেন। সে যেন এই কথা পাটকার না করে। লিলিকে জড়িয়ে ডুকরে মুখ চেপে কাঁদতে থাকেন, যেন কান্নার শব্দ বাহিরে না বের হয়। মানুষ তখন মরা কান্নাকে রসকস মিলিয়ে দুর্নামগ্রস্ত করে তুলতে পিছুপা হবে না। তখন লিলির নিভু নিভু মুখের দিকে তাকিয়ে তিনি কথা দেন, লিলির অনুমতি ছাড়া বিয়ের বিষয়ে আগাবেন না। তবুও একটু লিলিকে বোঝানোর চেষ্টা করেন। তিনি যদি মারা যান, তাহলে লিলি একা সমাজে কিভাবে চলবে? সমাজে একা বাস করা সম্ভব নয়। তাও আবার যদি মেয়ে মানুষ হয়, তখন তো খোলা হাটে ভোগের জিনিস হয় তারা। কিন্তু অনর লিলি তা বুঝতে অপারগ। তিনিও তাই আপাতত দমে গেলেন পরিস্থিতি সাপেক্ষে। ভালোবাসা কখনো জোর দিয়ে হয় না, আবার কখনো ভালোবাসাকে বলতে হয় না মনের দুয়ারে পদধূলি ছড়াতে। বসন্তের আগমনে নিজেও আমন্ত্রিত হয় পার্থিব জগতের প্রাণীকুলের শ্রেষ্ঠ জীব মানুষের হৃদয়ে। এই জগৎ সংসারে প্রতিটি মানুষ প্রেমে পড়ে, কেউ একবার তো কেউ হাজারবার। হাজারো চেষ্টা করে লিলির মনে নিজের জায়গা তৈরি করতে পারছে না মেজবা। তবে লিলির একটু মনোযোগ হাসিল করতে পেরেছে সে, কারণ তার যাতায়াত যে লিলির বাড়িতে শুরু হয়েছে। সেদিন তারই হয়ে ঘটক বিয়ের প্রস্তাব পাঠায় লিলির মায়ের কাছে। তবে সেটা নাকচ হয়ে যায় লিলির কর্মকাণ্ডে। লিলির আত্মহননের চেষ্টা সম্পর্কেও অবগত হয় মেজবা। সাথে কষ্টের শানিত আঘাতে বিখণ্ডিত হয়ে ব্যথিত হয় তার হৃদয়। প্রিয়তমার এমন দশা কোন প্রেমিক হৃদয় চাইবে? একসময় আস্তে আস্তে মিসেস সালেহার মনে জায়গা করে নেয় সে। এতেই তাদের বাড়িতে যাতায়াতের গ্রিন কার্ড পায়। অবশ্য লিলির চোখে পড়ে তার মায়ের সাথে মেজবার ঘনিষ্ঠতা। মাঝে মাঝেই এ নিয়ে সে মিসেস সালেহার সাথে তর্কাতর্কি করে। তবুও তিনি বলেন, বিয়ে না করল সে। ছেলে হিসেবে উনার দায়িত্ব পালন করতে চায় মেজবা। বাবা মাবিহীন ছেলেটা একটু আদর যত্ন পাবে, সাথে তিনিও একটা ছেলে পেলেন। ছেলে না থাকার কষ্টটা এই শেষ বয়সে ঘুচে যাবে, তাতে তিনি খুশি হয়ে গেলেন। তার এই ছেলের চাহিদা থেকেই তিনি অনুমতি দিয়ে দিলেন মেজবাকে বাড়িতে আসা যাওয়ার। মাকে বুঝাতে বুঝাতে অতিষ্ঠ হয়ে বুঝানোর আশা ছেড়ে দেয় লিলি। অন্যদিকে মেজবাকেও সে কিছু বলতে পারে না। সে ভাবে, বদ লোকটার সাথে কথা বলতে যাওয়া মানে তাকে সুযোগ করে দেওয়া নিজের কাছে আসার। তাই চেয়ে কিছু বলতে পারে না, শুধু ক্রোধপূর্ণ দৃষ্টি ছাড়া। পরিশিষ্ট চেষ্টা করিলে সফলতা মিলে, তা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। হয়তো মেজবার সেই চেষ্টার ফল হিসেবে আজ সে তার ভালোবাসাকে পেল জয় করে। অতি ধৈর্যের সহিত নিজের পবিত্র ভালোবাসা দিয়ে লিলির মনে জায়গা করে নিল সে। লিলিও না চেয়ে পারল না একটা মানুষের এত পরিশ্রম বৃথা যেতে দিতে। লিলির কিডনি নষ্ট হয়ে যাওয়ায় অপারেশন করাতে হবে। কিন্তু এত টাকার খরচ সে কোথায় পাবে? বা তার মাই থেকে এনে দেবে? বড় বোন মিলিও অল্প স্বল্প খরচ ছাড়া বেশি কিছু করতে পারবে না। তখন দেবদূতের মতো মেজবা এসে হাজির হয়। যাবতীয় খরচা দিশে বহন করে তার অপারেশন করায়। সাথে এদিক সেদিকে দৌড়াদৌড়ি করে প্রয়োজনীয় ফর্ম থেকে শুরু করে চিকিৎসার জিনিসপত্র নিয়ে আসে। না খেয়ে দে, না ঘুমিয়ে ক্লান্ত শরীর নিয়ে অটির সামনে বসেছিল অপারেশনের সময়। লিলি পারেনি এমন মানুষের ভালোবাসাকে পায়ে ঠেলে দিতে। তাই তো হাত বাড়িয়ে দিয়েছে, সাড়া দিয়েছে মেজবার ভালোবাসার ডাকে। শুধু অপেক্ষা তাদের বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে। সমাপ্ত। আর একটা বাস্তব জীবন কাহিনী দিয়ে শেষ করলাম।
আসলে আমাদের আশেপাশেই কতই না জীবন উপন্যাস রয়েছে, তাই বেশিরভাগ সেই ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করলাম গল্পাকারে।